আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের লাইভ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। লাইভের শুরুতেই আপনারা বরাবরের মতো একটু কমেন্ট করে জানিয়ে দিবেন সবকিছু ঠিক আছে কিনা, কথা বোঝা যাচ্ছে কিনা। আমরা আজকে 1-2 মিনিট আগেই লাইভে চলে এসেছি। আমরা একটু ওয়েট করব, আমাদের প্রিয় ভাই বোনগুলো যেন একটু আসার সময় পায়, সেজন্য একটু ওয়েট করব। আপনারা যারা জয়েন করেছেন দ্রুত একটু কমেন্ট করে জানিয়ে দিন যে সবকিছু ঠিক আছে কিনা। আজকে আমরা মূলত আলোচনা করব হচ্ছে বহুভুজ প্রথমে, তারপর হচ্ছে বৃত্তের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো একেবারে বেসিক মানে জিরো লেভেল থেকে আমরা আলোচনা করব। আমরা প্রতিটা ক্লাসে যেভাবে আলোচনা করি এভাবে ইনশাল্লাহ আজকে জিরো লেভেল থেকে আলোচনা করার চেষ্টা করব। আপনারা যারা যুক্ত হয়েছে দ্রুত একটু কমেন্ট করে সাথে থাকুন। স্বপ্ন ইসলাম সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে মোহাম্মদ সায়েদ, তারপর হচ্ছে এশিয়া আয়েশা, তারপর হচ্ছে এশিয়া আয়েশা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে মূল আলোচনায় চলে যাব। আমরা কিছুক্ষণ ওয়েট করছি, আপনারা এর মধ্যে জয়েন হন আর বাকি ভাই বোনগুলো আসুক। এর মধ্যে আমরা নুসাইবা নূর, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ইব্রাহিম খান স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। নুসরাত মোসাম্মদ হালিমা খাতুন সালাম দিয়েছেন। তারপর হচ্ছে অশ্মি জাহান অশ্মি সালাম দিয়েছেন। আপনারা সবাই ভালো আছেন না? জান্নাতুল মাওয়া, আসসালামু আলাইকুম, আজকে ফার্স্ট ক্লাস করছি। থ্যাংক ইউ মাওয়া আপু, নাকি আপনার নাম কি জান্নাত না মাওয়া জানাবেন নিকনেম। তারপর হচ্ছে হৃদয় আচার্য সালাম দিয়েছেন। আপনার নামটা একটু ডিফারেন্ট মনে হলো, হ্যাঁ ইউনিক নাম মনে হলো। তারপর হচ্ছে মোনায়েম আহমেদ, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আপনারা সবাই কেমন আছেন জানাবেন। রবিন জয়েন করেছেন। তারপর হচ্ছে মোবাশ্বের আলী, তারপর হচ্ছে আজকে আমার প্রথম ক্লাস মোনায়েম আহমেদ, থ্যাংক ইউ যারা প্রথম জয়েন করেছেন। প্রথম হইলেও দেখা গেছে এই যে আজকের ক্লাসটা আপনারা বুঝতে খুব বেশি সমস্যা হবে না, কারণ হচ্ছে এইটা এক ধরনের একটা টপিকের প্রথম ক্লাসে বলা যায়। হ্যাঁ, আজকে বহুভুজ এবং হচ্ছে বৃত্তের প্রথম ক্লাস, ঠিক আছে? আজকে সমস্যা হবে না। অনেক সময় দেখা যায় কোনো টপিকের মাঝখান থেকে ক্লাস করলে বোঝা যায় না, ঠিক আছে? এই জন্য আমি সবাইকে অনুরোধ করি সিরিয়ালে ক্লাসগুলো করবেন। তারপর হচ্ছে শাকিল, জান্নাতুল মাওয়া, ডাকনাম হচ্ছে তাইবা, হ্যাঁ থ্যাংক ইউ, নামটা সুন্দর। তারপর হচ্ছে মেহেদি মিনার, তারপর হচ্ছে জয়েন করেছেন আজিজুল হাকিম। রিপন ভাই, আসসালামু আলাইকুম স্যার, আমি আজকেই প্রথম আপনার কোর্সে জয়েন করেছি। রিপন ভাই, আপনাকে আমার কোর্সে স্বাগত। ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাকে একটা ভালো জায়গায় যাওয়ার মানে উসিলা করে থাকে আমার এই কোর্সটা, সেই দোয়া করছি। আমি নতুন ভর্তি হয়েছি, বিগত 3টি ক্লাস করেছি। থ্যাংক ইউ হৃদয় ভাই। সমীকদার স্যার কেমন আছেন? ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন? আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা শুরু করে দেব। কণা শাহ স্যার, আপনি আমার কমেন্ট দেখেন না কেন? এই যে দেখে ফেললাম, কমেন্ট দেখবে না কেন? কমেন্ট দেখে ফেললাম, সবার কমেন্টই দেখি, হ্যাঁ। ইয়াসিন মুন্না সালাম দিয়েছেন। লাইভ ক্লাস করলে একটা মজা, যে টিচার স্টুডেন্ট একটা ইন্টারাকশন হয়, হ্যাঁ, এটা একটা মানে ভালো লাগা কাজ করে, ঠিক আছে? যাদের সুযোগ আছে, সময় আছে, অবশ্যই লাইভ ক্লাস করার চেষ্টা করবেন। আর যাদের সুযোগ সময় নেই, ব্যস্ত থাকেন, তারা রেকর্ড ক্লাস করলেন, কোনো সমস্যা নেই, ওকে? অনলাইন কোর্সে বেশিরভাগই হচ্ছে রেকর্ড ক্লাসের জন্যই ভর্তি হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে যাবো আলোচনা ইনশাল্লাহ।
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের আলোচনায় সরাসরি চলে যাচ্ছি। আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে বহুভুজ ও বৃত্ত। এটা প্রথম ক্লাস, আমরা এরপরে হয়তো আরেকটি ক্লাস নিবে এর উপরে। তো দেখেন, আমরা শুরুতেই একেবারেই মানে বেসিক টাইপের কিছু জিনিস পড়বো। হয়তো চাকরি পরীক্ষায় আসতেও পারে, নাও আসতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু জানার জন্য পড়বো। কারণ একটা জিনিস মাঝখান থেকে পড়লে অনেক সময় মানে পড়াটা ফিল পাবেন না, আপনি মজা পাবেন না। তো এই যে আমরা প্রথমে বহুভুজ সংক্রান্ত আলোচনা যেহেতু করবো, তাহলে বহুভুজ আসলে কয় প্রকারের হতে পারে সেটা আমরা একটু দেখার চেষ্টা করছি। দেখেন, প্রথমে এখানে রেখেছি কি, যে বাহুর সংখ্যার ভিত্তিতে বহুভুজ মানে কিভাবে হতে পারে। দেখেন, বাহুর সংখ্যার ভিত্তিতে এইভাবে নামকরণ করা হয়। 3টি থাকলে ত্রিভুজ, 4টি থাকলে চতুর্ভুজ, 5টি থাকলে পঞ্চভুজ, 6টি থাকলে ষড়ভুজ। এতটুকু পর্যন্ত হয়তো আমরা অনেকেই জানি, এরপরে দেখেন এইভাবে 7টি থাকলে সপ্তভুজ, 8টি অষ্টভুজ, এইভাবে কিন্তু এটা চলতে থাকবে, ঠিক আছে। তবে এর পরের পড়াগুলো বা 6টা বা 7টার পরের পড়াগুলো এতটা জরুরি না, বা আমাদের মানে দৈনন্দিন জীবনে বা হচ্ছে আমাদের যে চাকরি পরীক্ষা বলেন, একাডেমিক পরীক্ষা বলেন, বইগুলোতে ওইভাবে মানে প্রচলিত না, ঠিক আছে। মানে জাস্ট প্যাটার্নটা আপনাদেরকে বোঝানোর জন্য যে এইভাবে আপনি চাইলে যত ইচ্ছে নামকরণ করতে পারেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা গেল। পাশে ইংরেজি নামও দিয়েছি, যাদের প্রয়োজন তারা ইংরেজি নামগুলো দেখতে পারেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে আশা করি এই যে এই যে ত্রিভুজ চতুর্ভুজ, এগুলো তো আপনারা বুঝেনি যে 3টা বাহু থাকলে ত্রিভুজ, 4টা থাকলে চতুর্ভুজ, তারপর হচ্ছে 5টা থাকলে হচ্ছে পঞ্চভুজ, ঠিক না? 6টা থাকলে ষড়ভুজ, এগুলো আপনারা আশা করি জানেন। 7টা থাকলে এইভাবে। ভুজ মানে হচ্ছে মূলত বাহু, ভুজ মানে হচ্ছে বাহু বোঝায়, ঠিক আছে। আচ্ছা, তো চলুন এরপরে কি আছে দেখি। 2 নম্বর বলা হয়েছে কি, যে বাহুর দৈর্ঘ্য ও কোণের সমতার ভিত্তিতে। এই জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জায়গাটা হচ্ছে আমরা আমাদের বইগুলো খুললে আপনি যেটা দেখবেন, বইগুলো খুললে হচ্ছে এই জায়গাটাই সবচেয়ে বেশি দেখবেন। এটা আমি 3 স্টার দিচ্ছি, ঠিক আছে, 3 স্টার দিচ্ছি। এই জায়গা থেকে হচ্ছে বহুভুজের মূল আলোচনা। আপনি বাজারে যে কোনো বই খুলবেন, আমাদের বোর্ড বই খুলবেন, মূলত বহুভুজ বলতে আমাদের বইগুলোতে আলোচনা করা হয়েছে হচ্ছে সুষম বহুভুজ। আমি যে কোনো বই খুললে আপনি প্রথমে দেখবেন যে এই সুষম বহুভুজ দিয়ে আলোচনা শুরু করেছে, ঠিক আছে। কিন্তু সুষম বহুভুজ বলতেই শুধু বহুভুজ বোঝায় না। বহুভুজ এই যে আগে যেগুলো বললাম সেগুলো বহুভুজ, এখানে এই যে সুষম বহুভুজ রয়েছে। এই জন্য আমি একদম সম্পূর্ণ বহুভুজের চিত্রটা আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করেছি, খেয়াল করে। তার মানে সুষম বহুভুজ হচ্ছে অনেকগুলো বহুভুজের প্রকারের মধ্যে এক প্রকার, ঠিক আছে। এটা ইংরেজি হচ্ছে কি, রেগুলার পলিগন। আর যেটা অসুষম বহুভুজ, ইরেগুলার মানে পলিগন। খুব মনোযোগ দেন। আচ্ছা, সুষম বহুভুজটা বুঝছেন যে যখন একের অধিক, সেটাই বহু, তাই না? ত্রিভুজ তাইলে একটা কি, বহুভুজ। ত্রিভুজ একটা বহুভুজ, বুঝতে পেরেছেন কিনা? চতুর্ভুজ একটা বহুভুজ, একটু আগে আমরা পড়ছি না, ঠিক আছে। অনেকে আবার মনে করতে পারেন যে ত্রিভুজ চতুর্ভুজ বহুভুজ না। বহু মানে কি, একের অধিক যেটা সেটাই বহু। কথা ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তার মানে সুষম বহুভুজ কি আর অসুষম বহুভুজ কি, খুব মনোযোগ দেন। কি বলছে দেখেন, সব বাহু কোণ সমান তাকে সুষম বহুভুজ বলে। দেখেন কি আছে, বর্গ আছে, সমবাহু ত্রিভুজ আছে। বর্গের কি, বর্গের 4টি বাহু সমান, 4টি কোণ সমান, রাইট, ঠিক না? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে 3টি বাহু এবং 3টি কোণ সমান কিনা, এই যে দেখেন, বর্গ এবং সমবাহু ত্রিভুজ। আচ্ছা, অসুষম মানে চতুর্ভুজ কি, বহুভুজটা কি, খেয়াল করেন। আমরা যদি একটা আয়তক্ষেত্র চিন্তা করি, আয়তক্ষেত্রের 4টা বাহু কি সমান? 4টা বাহু সমান না, তাই না? তাহলে এইটার সমান এইটা, এটার সমান এইটা, আর কোণগুলো সমান, ঠিক আছে, কিন্তু বাহুগুলো সমান না। তাহলে আমরা আয়তক্ষেত্রকে কি বলতে পারবো না? সুষম বহুভুজ বলতে পারবো না, রাইট। আচ্ছা, তার মানে এই সমবাহু ত্রিভুজ ছাড়া বাকি যে ত্রিভুজগুলো রয়েছে, যে বিষম বাহু, তারপর হচ্ছে সমদ্বিবাহু, সেগুলোকে আমরা কি বলতে পারবো না? আমি সুষম বহুভুজ বলতে পারবো না। আচ্ছা, তার মানে অসুষম বহুভুজ যেটা, সেটা হচ্ছে কি, ইরেগুলার, যেটা বাহু এবং কোণ সমান নয়, বাহু এবং কোণ সমান নয়। এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা বলবেন, এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা? যে সুষম আর যে অসুষম, সুষম বহুভুজ আর অসুষম বহুভুজ, এটা ক্লিয়ার হয়েছে কিনা? অপূর্ব চৌধুরী, তার হচ্ছে রাজন সাহা, তিথি, আপনারা জয়েন করেছেন, থ্যাংক ইউ। তা হচ্ছে শাহাবুদ্দিন সালাম দিয়েছেন। ফরিদপুর কেমন আছেন? ভাঙ্গা থেকে। ভালো আছি, ভাঙ্গা ভালো। আমার আমার নানা শ্বশুরের বাড়ি হচ্ছে ফরিদপুর, হ্যাঁ, মানে আমার শ্বশুর বিয়ে করছে ফরিদপুর, বুঝছেন, ভাঙ্গার কাছে। আমার শ্বশুর সরকারি চাকরি করতো, তো ওই পারপাসে ওই এলাকায় গিয়েছে, ওখানে বিয়ে হয়েছে আর কি। আমার প্রথম ক্লাস, সবাই দোয়া করবেন। শাহিদ ইসলাম, ওকে ওকে, ধন্যবাদ। আচ্ছা, এইটা ক্লিয়ার হয়েছে কিনা?
রেগুলার পলিগন আর ইরেগুলার পলিগন, সুষম আর অসুষম, এটা ক্লিয়ার হয়েছে কিনা দ্রুত কমেন্ট করবেন। ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে ক্লিয়ার। তারপরে আমি যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা এখন না, সুষমের ভিতরে আরেকটু আমি ব্যাখ্যা করি, একটু বড় টাইপের গুলো। মনে করেন যে সুষম বহুভুজ, খেয়াল করেন আপনি, এই যে এটা আমি একটা কি আঁকছি, এটা একটা ষড়ভুজের মতো আঁকছি না, ষড়ভুজ আঁকছি। হ্যাঁ, আমি চেষ্টা করেছি ষড়ভুজটা আঁকার সময় এই প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান রাখার, প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান রাখার চেষ্টা করেছি, কিন্তু আপনি যদি সমান নাও রেখে কিন্তু আঁকতে পারবেন। খেয়াল করেন, মনে করেন যে আমি দেখেন এখানে ষড়ভুজ আঁকছি, যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা বাহু, এটাও কিন্তু ষড়ভুজ, ঠিক আছে। কিন্তু এখানে যে বাহুগুলো সমান নয়, আপনারা কিন্তু ক্লিয়ার, তাই না? তার মানে এখানে সবগুলো বাহু সমান, এখানে সবগুলো বাহু সমান নয়। তার মানে এটা হচ্ছে কি সুষম, আর এটা কি অসুষম ষড়ভুজ। এটা সুষম ষড়ভুজ, এটা অসুষম ষড়ভুজ। তবে আমাদের মেইন আলোচনা, আমরা যে পরবর্তীতে আলোচনা করব, বেশিরভাগ হচ্ছে আমাদের সুষম মানে বহুভুজগুলোকে নিয়ে। বুঝতে পেরেছেন? তার মানে সুষম আর অসুষমটা ক্লিয়ার হয়েছে কিনা একটু দ্রুত কমেন্ট করবেন। ওকে, তারপরে আসেন, এটা আমাদের খুব বেশি প্রয়োজনীয় না, খুব বেশি প্রয়োজনীয় না, চাকরি পরীক্ষার জন্য খুব বেশি প্রয়োজন না। দেখেন, গঠন কাঠামোর ভিত্তিতে অবতল বহুভুজ, হ্যাঁ অবতল বহুভুজ, এটা হচ্ছে অন্তত একটি কোণ 180 ডিগ্রির বেশি, অন্তত একটি কোণ 180 ডিগ্রির বেশি। আমি কেন রেখেছি আমার ক্লাসে, যেন কোনো কারণে কোনোভাবে যদি কোনোদিন পরীক্ষা আসে অ্যাটলিস্ট যেন পারা যায়, ঠিক আছে, অ্যাটলিস্ট যেন পারা যায়। এটা মানে ইয়ে আসলো, ঠিক আছে, যে একটি অবতল, মনে করেন যে বললো যে একটি বহুভুজের, একটি বহুভুজের 5টা অপশন দিল, যে একটি মনে করেন যে 90, 80, হ্যাঁ 70 ডিগ্রি, তারপর মনে করেন যে আরেকটা দিলে হচ্ছে 190 ডিগ্রি, ঠিক আছে, 190 ডিগ্রি কোণ। যে নিচের কোণটি অবতল বহুভুজের মানে কোণ, তাইলে অবতল বহুভুজ, মনে করেন যে বললো যে একটি বহুভুজের, হ্যাঁ মানে 4টি বহুভুজের কোণ হচ্ছে নিচে দেওয়া হলো, হ্যাঁ তাহলে এটা একটা 90 দিল, যেন অ্যাটলিস্ট আপনি পরীক্ষার হলে মানে অ্যাটলিস্ট যেন এটা পারেন, একটা ইনফরমেশন মাথায় থাকলে এটা জাস্ট পড়ানো, ঠিক আছে। তাহলে অবতল বহুভুজ যেটা হবে যে একটি কোণ, অন্তত একটি কোণ 180 ডিগ্রির উপরে, আর যেটা উত্তল এটা, হ্যাঁ উত্তল যে বহুভুজ সেটা হচ্ছে কি সব কোণ 180 ডিগ্রির কম, সব কোণ 180 ডিগ্রির কম। বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপরে আমরা এই যে মূল আলোচনা আমাদের, এই যে এখান থেকে হচ্ছে চাকরির পরীক্ষা বা স্কুলের পরীক্ষা, ঠিক আছে। চাকরি পরীক্ষার জন্য হচ্ছে এই জায়গা থেকে হচ্ছে জন্য, এখান থেকে খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। খেয়াল করেন, সুষম বহুভুজে ত্রিভুজের সংখ্যা, সুষম বহুভুজ, এখন খেয়াল করেন ত্রিভুজের সংখ্যার ইয়াটা কি, সূত্রটা কি, n-2, আর n কি এখানে বাহুর সংখ্যা। খুব মনোযোগ দিতে হবে, এখানে কিন্তু প্রচুর মানে গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে, খুব মনোযোগ দিতে হবে। খেয়াল করেন, এটা আমরা প্রথমে এই যে সূত্র আমি কিন্তু মুখস্থ করতে না করি, ফিল করতে হবে প্রথমে, তারপরে মুখস্থ। ওকে, আচ্ছা খেয়াল করেন, তা বলছে কি বহুভুজের ত্রিভুজ সংখ্যা বের করতে। মনে করেন যে বহুভুজ কি, আমরা একটু পড়ছি না যে এটা একটা বহুভুজ, তাহলে এই ত্রিভুজ একটা বহুভুজ নাকি, ত্রিভুজ একটা বহুভুজ। ওকে, আচ্ছা ত্রিভুজের মধ্যে ত্রিভুজ কয়টা, ত্রিভুজের মধ্যে ত্রিভুজ কয়টা খেয়াল করেন, n এর ত্রিভুজ কয়টা আছে দেখেন, বাহুর এই যে n-2 না, n-2, তাহলে এখানে n এর মান কত, ত্রিভুজের ক্ষেত্রে বাহুর সংখ্যা কয়টা, বাহুর সংখ্যা 3, তাহলে 3-2 কত হয়, একটা। ত্রিভুজের মধ্যে ত্রিভুজ আছে একটা, বুঝছেন কিনা, ত্রিভুজের মধ্যে আপনি ত্রিভুজ আঁকতে পারবেন একটাই। এখন আসেন এই চতুর্ভুজের ত্রিভুজ আঁকতে পারবো কয়টা, বা এই চতুর্ভুজের মধ্যে কয়টা ত্রিভুজ আছে, বা এটা মানে হচ্ছে এই চতুর্ভুজকে আপনি কয়টা ত্রিভুজের খণ্ডে বিভক্ত করতে পারবেন। খেয়াল করেন, আমি যদি এইভাবে আঁকি, খুব মনোযোগ, এইভাবে যদি আঁকি, তাহলে দুইটা ত্রিভুজ বিভক্ত করতে পারতেছি নাকি। তার মানে দেখেন এখানে তো আছে যে বাহুর সংখ্যা, তো চতুর্ভুজের বাহুর সংখ্যা কয়টি, 4টি, তাহলে 4টি - 2টি, 4টি - 2 তাহলে 2, তার মানে কি, তার মানে আমরা কি প্রমাণ পাইলাম যে একটি চতুর্ভুজে কয়টি ত্রিভুজ থাকবে, একটি চতুর্ভুজে 2টি ত্রিভুজ থাকবে। বুঝতে পেরেছেন? এখন কথা হচ্ছে, মনে করেন যে পঞ্চভুজ,
পঞ্চভুজে তো আমরা একই বের করতে পারি যে এই যে একটা, আর এইভাবে আঁকলে যে 1 2 তিনটা এটাও আপনি প্রমাণ করতে পারেন। এটাও এখান থেকে এই যে দেখেন পঞ্চভুজে 5টা বাহু, তাহলে 5 মাইনাস কত 2, তার মানে 3 হচ্ছে কিনা, এই 3টা হইলো 1 2 3 হয়েছে, মিলছে। ষড়ভুজের ক্ষেত্রে এই যে ষড়ভুজ আঁকতেছি, ষড়ভুজের ক্ষেত্রে আরেকটা পারবে 4টা, তাহলে ষড়ভুজ হলে কি হবে, এটা 6 বাহু হয়ে যাবে, 6 মাইনাস 2 তার মানে কত হচ্ছে 4 হচ্ছে। বোঝা গেছে? এখন কথা হচ্ছে যদি আপনাকে বলে যে 100 ভুজ 100টি বাহু আছে, তখন কয়টি হবে? তখন তো আপনি এভাবে গণে বের করতে পারবেন না, তাই না? এইটার জন্য হচ্ছে আপনার তখন এই সূত্রটা মুখস্থ রাখতে হবে যে 100 মাইনাস 2 তার মানে হচ্ছে 98। কথা ক্লিয়ার কিনা দাদু ভাই, কথা ক্লিয়ার কিনা? আশরাফ ভাই বলছে স্যার নোটিফিকেশন আসলো না। আপনারা পুরাতন স্টুডেন্ট, নোটিফিকেশনের জন্য কেন বসে থাকেন? 9:30 চলে আসবেন, গ্রুপে শেষ। আমরা গ্রুপে লাইভ 9:30 শুরু করেছি, 1 মিনিট আগে এসেছি আলহামদুলিল্লাহ আজকে। তারপর হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি আমার মডারেটর এগুলো শেয়ারও দিয়েছি। ওকে, আচ্ছা, তার মানে প্রথম সূত্রটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, প্রথম সূত্রটার সাথে দ্বিতীয় সূত্রটা রিলেটেড, খুব মনোযোগ দিতে হবে। প্রথম সূত্রের সাথে কি দ্বিতীয় সূত্রটা রিলেটেড, খেয়াল করেন এখানে কি বলছে, সুষম বহুভুজের মোট অন্তঃকোণের পরিমাণ কত হবে? এই সূত্রটা হচ্ছে 180 গুণন n-2, এই টোটালটা ডিগ্রি, এটা হচ্ছে ডিগ্রি। ওকে, আচ্ছা খেয়াল করেন এটা কি ত্রিভুজের সংখ্যা না? এটা ত্রিভুজের সংখ্যা না? এটা হচ্ছে কি ত্রিভুজের সংখ্যা। আচ্ছা মনে করেন যে এই যে এখানে ত্রিভুজ আছে কয়টা? একটা, তাহলে একটা ত্রিভুজ, তাহলে খেয়াল করেন আপনি, তাহলে এই যে একটা ত্রিভুজের মোট কোণ কত? আমরা জানি না 180 ডিগ্রি, 80 ডিগ্রি। তাহলে ত্রিভুজের সংখ্যা দেখেন, এটা হচ্ছে একটা বহুভুজের ভিতরে কতটা ত্রিভুজ আছে, এটা 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 হচ্ছে এই মানটা। ওই মানের সাথে যদি আপনি 180 ডিগ্রি গুণ করে দেন, তাহলে টোটাল কোণ চলে আসবে না? সেটাই তো করছে। খেয়াল করেন, মনে করেন যে একটা চতুর্ভুজ আঁকতেছি আমি, এই যে একটা চতুর্ভুজ। ওকে, একটা চতুর্ভুজ, তাহলে চতুর্ভুজে কয়টা কোণ ত্রিভুজ আছে? 2টা আছে না? 2টা আছে, তার মানে তখন এই মানটা আসবে কত? এই মানটা কত আসবে তখন বলেন তো? এই মানটা মানে কি 2 আসবে না? তাহলে 2 এর সাথে আমি, তার মানে কি এখানে 180 ডিগ্রি, এখানে 180 ডিগ্রি, এই তো মানে কি, তাহলে কত? 360 ডিগ্রি আছে। এখন এই যে ত্রিভুজের সংখ্যার সাথে 180 ডিগ্রি গুণ করে দিছে, এই যে এটি হচ্ছে এই সূত্রটার সাথে আসছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, তার মানে এই 180 যখন গুণ দিবেন n-2 এর সাথে, তখন আসবে ডিগ্রিতে। কিন্তু আপনি খেয়াল করেন, আপনি সরাসরি যদি এটা যদি আপনি ধরেন, এই যে আপনার সমকোণ ধরেন, এখানে মানে কি 2 সমকোণ না? 180 মানে 2 সমকোণ না? 2 সমকোণ না? তাহলে সূত্রটা কি দাঁড়াবে? n-2 2 সমকোণ, বা আপনি যদি সমকোণে বের করতে চান লিখবেন কি 2 গুণন n-2 সমকোণ, রাইট? আচ্ছা, তাইলে খেয়াল করেন তো, যখন চতুর্ভুজ হয় খেয়াল করেন, চতুর্ভুজ হলে সূত্রটা কি হবে, যে এখানে দেখেন এই যে n এর মান 4, তাহলে 4 - 2, তাহলে কি হচ্ছে 4 থেকে 2 গেলে 2 2 2 4 হচ্ছে, তার মানে 4 সমকোণ। 4 সমকোণ না? একটা চতুর্ভুজের মোট কোণ 4 সমকোণ বা 360 ডিগ্রি না? এই যে এখানে 180 ডিগ্রি মানে কি 2 সমকোণ, এখানে 180 ডিগ্রি মানে কি 2 সমকোণ, মোট 4 সমকোণ না? আবার আয়তক্ষেত্রে আমরা এইভাবে তো দেখতে পারি, এই যে 4 সমকোণ, বুঝছেন কিনা? তার মানে কোণ নির্ণয়ের এই সূত্রটার ব্যাখ্যা বুঝছেন কিনা? 180 ডিগ্রি দিয়েও চিন্তা করতে পারেন, অথবা সমকোণ দিয়ে চিন্তা করতে পারেন, দুইভাবে কিন্তু কাজে লাগতে পারে। ওকে, তবে আমরা যেটা করব, এই যে আপনার 1 থেকে ষড়ভুজ, সপ্তভুজ, অষ্টভুজ পর্যন্ত যেটা আমরা করব, আমরা এই সূত্রতে যাব না। ফর এক্সাম্পল আমি যদি বলি যে এই পঞ্চভুজে মোট কত কোণ আছে, আপনারা যেটা করবেন, এই যে এটাকে এই ত্রিভুজে ভাগ করবেন, একটা, এই যে দেখেন 1 2 3, তার মানে তিনটা, প্রত্যেকটা ত্রিভুজে 180 ডিগ্রি, তাহলে 3 18 54, 3 18 54 মানে কত? এই যে 540 ডিগ্রি, 540 ডিগ্রি, রাইট? বুঝতে পেরেছেন? নুসাইবা নূর, স্ক্রিনশট নিব স্যার, সামনে থেকে একটু সরেন, স্ক্রিনশট নিতে হবে না আপু, এটা স্লাইড, আপনি পুরো ক্লাস থাকবে লাইভ টাইম, আপনি যতবার ইচ্ছা দেখতে পারবেন। ওকে, যতবার ইচ্ছা দেখতে পারবেন। স্যার আপনার এই দাদু এই বলাটা মধু মধু লাগে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এটা কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তারপরে আসেন সুষম বহুভুজের মোট বহিস্থ কোণ। সুষম বহুভুজের মোট বহিস্থ কোণ বলছে কত? 360
300 কত 60 ডিগ্রি। এটা আমরা ফিল করব একটু, এটা আমরা ফিল করব, খুব মনোযোগ দেন। এই যে সুষম বহুভুজের মোট বহিস্থ কোণটা হচ্ছে 360 ডিগ্রি। এটা আমরা ফিল করি কিভাবে দেখেন, খেয়াল, খুব মনোযোগ দেন। খালি তথ্য মুখস্থ করলে হবে না, পরীক্ষার হলে যেন বলে গেল বের করতে পারেন সেই টেকনিকটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? এটা আমি কিন্তু অঙ্ক করাই না, আমি অঙ্ক ফিল করাই, ঠিক না? এই যে সূত্রটা আপনি হয়তো অন্য শিক্ষকের কাছে পড়লে হয়তো আপনাকে বললো এই তো মুখস্থ করে, এটা বোঝার কিছু নাই। দেখেন এটা আমি বুঝাচ্ছি, আপনাকে ফিল করাচ্ছি। একটা বহুভুজের মোট বহিস্থ কোণটা বলছে 360 ডিগ্রি। আমরা এটা প্রমাণ দেখি, খেয়াল করেন। আয়তক্ষেত্র না, তাহলে আয়তক্ষেত্রের প্রতিটা কোণ কি জানি আমি, এই যে সবগুলো 90 ডিগ্রি, এই যে এটা 90 ডিগ্রি না, এটা 90 ডিগ্রি না? আচ্ছা খেয়াল করেন, এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে আমি যদি এইটাকে বহিস্থ কোণ আঁকেন, এটার বহিস্থ কোণ কি? এটা অন্তস্থ, তার মানে এই জায়গাটা হচ্ছে বহিস্থ। খেয়াল করেন তো, এটা ভিতরে 90 তাহলে বাইরেও 90, কারণ টোটাল এটা কি টোটাল একটা সরল কোণ না, 180 ডিগ্রি না? তার মানে এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। ওকে, আচ্ছা, তার মানে চিন্তা করেন, আপনি যদি এই জায়গায় খেয়াল করেন মোট বহিস্থ কোণ আপনি যদি এখানে আঁকেন, তাহলে এখানে যদি আরেকটা বহিস্থ কোণ আঁকেন, তারপর হচ্ছে এই জায়গায় যদি আরেকটা বহিস্থ কোণ আঁকেন, এই জায়গায় যদি একটা বহিস্থ কোণ আঁকেন, দেখেন মোট 4 জায়গায় 4টা বহিস্থ কোণ যদি আঁকেন আপনি, তাহলে আরো 4টা 90 ডিগ্রি পাবেন। 4 90 4 9 36, 380 হইল কিনা? 380 হইল কিনা? বুঝতে পেরেছেন? এই জায়গায় কারো প্রশ্ন থাকতে পারে যে স্যার এই জায়গায় তো আমি, এই যে আপনি এদিকে একটা বহিস্থ কোণ আঁকছেন, হ্যাঁ, এই বহিস্থ কোণ আঁকছেন, আমি তো এইভাবে আঁকতে পারি, আরেকটা আঁকতে পারি এইভাবে, হ্যাঁ? আপনি চিন্তা করেন, আপনি বহিস্থ কোণ খেয়াল করেন, বহিস্থ কোণ আপনি এই যে এদিকেও আঁকতে পারেন, একটা এদিকেও আঁকতে পারেন, এদিকে টানলে এদিকে, আর যদি আপনি চাইলে এদিকেও টানতে পারেন, নাকি টানতে পারেন। তবে একটা কোণের বহিস্থ কোণ তো একটা আঁকতে পারবেন এট এ টাইমে। আপনি এই কোণায় এট এ টাইমে একটাই বহিস্থ কোণ আঁকতে পারবেন, ঠিক আছে? তাই যে এইটার, তাইলে দেখেন মোট 4টা কোণা যদি আমি 4টা আঁকি, তাহলে কি হচ্ছে আমার 4 9 36 মানে 360 ডিগ্রি। বুঝতে পেরেছেন? শাহিদ ভাই বলছে এখনো বিয়ে করি নাই, দাদু বলে খারাপ লাগে। এই বেটা, সবাই তো দাদু, এত খারাপ লাগার কিছু নাই। স্যার আমি নতুন ভর্তি হয়েছি, আপনার ক্লাসগুলো ডাউনলোড করা যাবে? আমি চেষ্টা করে পারিনি। নুরুল ইসলাম ভাই, আপনি ইউটিউবে দেখেন হাউ টু ডাউনলোড প্রাইভেট গ্রুপ ভিডিও। তবে অনুরোধ, আপনারা ক্লাসগুলো প্রচার করবেন না। আপনি টাকা দিয়ে ভর্তি হয়েছেন, শুধু এর অধিকার আপনার, আর কারো নাই। আপনি কাউকে দিলেন মানে হচ্ছে আমার আপনি মেধাসত্ব, আপনি এটা পাইরেসি করলেন, হ্যাঁ? এটা কেউ করবেন না দয়া করে, ওকে? আচ্ছা, তারপরে কি বলছে, সুষম বহুভুজের প্রতিটি বহিস্থ কোণ, আচ্ছা খেয়াল করেন, মোট খেয়াল করেন আপনি বহিস্থ কোণ মোট হচ্ছে 360। এখন মনে করেন যে আপনি একটা এই, তার মানে আমি বললাম যে এই যে একটা বহিস্থ কোণ হচ্ছে মোট 360 ডিগ্রি, এটা জানি, হ্যাঁ? এখন একটা খেয়াল করেন যে সুষম বহুভুজের প্রতিটি বহিস্থ কোণের মান আপনি কিভাবে বের করবেন। এখন দেখেন, আমি যখন চতুর্ভুজের ক্ষেত্রে আমি বের করতে পারবো, জাস্ট এটাকে 4 দিয়ে ভাগ দিলে কি 90 চলে আসলো। এখন খেয়াল করেন, যদি বহুভুজ সংখ্যা মনে করেন যে 10 বাহু বিশিষ্ট হয়, তখন আমি এটাকে 10 দিয়ে ভাগ দিব। এই যে বাহুর সংখ্যা, বুঝতে পেরেছেন? বাহুর সংখ্যা, নিচে হচ্ছে বাহুর সংখ্যা, ওকে? আচ্ছা, এখন আসেন এরপরে কি আছে দেখি আমাদের। এই যে একটি পঞ্চভুজের 5টি কোণের সমষ্টি কত? 34তম বিসিএস এ আসছে, হ্যাঁ? অন্যান্য অনেক চাকরি পরীক্ষা আসে, সব তো আমরা টাইপ করে লিখতে পারি না। আচ্ছা, খুব মনোযোগ দেন। তাহলে একটি বহুভুজের 5টি কোণের তাহলে আমরা এটা কি করব দেখেন তো। আমরা প্রথমেই কোনো মুখস্থ সূত্রতে যাব না, আমরা প্রথমে হচ্ছে জিনিসটা ফিল করার চেষ্টা করি। এটা হচ্ছে পঞ্চভুজ আঁকলাম, তাই না? এটা পঞ্চভুজ না, আঁকলাম, হ্যাঁ? এই যে 5টা বাহু। আচ্ছা খেয়াল করেন, পঞ্চভুজ। এখন এখানে আমি চেষ্টা করবো যে কয়টা ত্রিভুজ আঁকা যায়, খুব মনোযোগ দেখেন তো। আমি যদি এইভাবে আঁকি, একটা ত্রিভুজ হইলো, আর যদি এভাবে আরেকটা ত্রিভুজ হইলো, তার মানে এখানে একটা ত্রিভুজ, এই জায়গায় একটা ত্রিভুজ, এই জায়গায় একটা ত্রিভুজ, তাহলে প্রতিটা ত্রিভুজ মানে কি 180। অথবা এখানে সমকোণ দেওয়া আছে, তার মানে এভাবে চিন্তা করতে পারেন, এখানে 2 সমকোণ, এখানে 2 সমকোণ, এখানে 2 সমকোণ, তার মানে মোট কয় সমকোণ? 6 সমকোণ। উত্তর এটা কিনা বলেন তো ভাই? উত্তর এটা কিনা? আর যদি এইভাবে আপনার কষ্ট হয়, আমরা কি বলছিলাম, যদি সমকোণ চায় কোণের, তাহলে সমকোণ সমান 2 গুণন n-2, তার মানে কি 2। তাহলে পঞ্চভুজ মানে কি 5টা বাহু, তার মানে কত হয়? এই যে দেখেন, 5 থেকে 2 গেলে 3, তার মানে এই যে 3 দুগুণে 6, হয়েছে কিনা? আপনি চাইলে এইভাবে মুখস্থ সূত্রতে বের করতে পারেন, অথবা এই যে মনে করেন যে পঞ্চভুজ ষষ্ঠভুজ পর্যন্ত এইভাবে চিত্র এঁকেও কিন্তু বের করতে পারেন। ক্লিয়ার কিনা জানাবেন প্রিয় শিক্ষার্থীরা।
চার সমকোণ হবে না, চার সমকোণ হবে না। চার সমকোণ যারা বলছেন ভুল বলছেন। চতুর্ভুজে চার সমকোণ থাকে, দেখেন মাথায় রাখবেন। চতুর্ভুজে, যে কোনো চতুর্ভুজ, পৃথিবীর যত চতুর্ভুজ আছে, চতুর্ভুজের মোট অন্তস্থ কোণের পরিমাণ হচ্ছে 360 ডিগ্রি, আবার বহিস্থ কোণও মোট 360 ডিগ্রি। ওকে, ডি। কোন সুষম 10 ভুজের প্রতিটি কোণ, খেয়াল করেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সাব রেজিস্ট্রার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ চাকরি। সাধারণত আগে হয়তো সরাসরি নিয়োগ হইতো, এখন নিয়োগ হয় না সরাসরি। 12 সালে আসছে, মানে হয়তো 12 সালে নিয়োগ হয়েছিল একটা, এখন এটা হচ্ছে বিসিএস থেকে, নন ক্যাডার থেকে দেওয়া হয় বিসিএস এর। ওকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, নবম গ্রেডের একটা হট জব। ওকে, এখানে এই প্রশ্নটা আসছে যে কোন সুষম 10 ভুজের প্রতিটি কোণ কত। দেখি তো এটা বলতে পারেন কিনা, সবাই দ্রুত বলবেন। 5 সেকেন্ড সময়, 5 সেকেন্ড সময়, তারপর আমি করিয়ে দিচ্ছি। সময় 5 সেকেন্ড, তারপর আমি করিয়ে দিচ্ছি, দ্রুত। মুনমুন দে বলছে স্যার ভিডিও আটকে যাচ্ছে। ভিডিও আটকে গেলে হয়তো আপনার নেটের সমস্যা, আমার এখানে যদি আটকাইতো তাহলে সবার এখানে সবার ভিডিও আটকে যেত। উত্তর ক বলছেন একজন, ক ক স্যার সূত্র বুঝলে ম্যাথ। জি আচ্ছা। গ বলছেন, এটা কেউ দিচ্ছেন ক, কেউ দিচ্ছেন গ। স্থূল কোনো দিয়েছেন অনেকে, না খেয়াল করেন, মানে পেস আছে, তার মানে কি কনফিউশন আছে অনেকের মধ্যে। খেয়াল করেন 10 ভুজের ক্ষেত্রে অন্তস্থ কোণ বের করে কিভাবে, খেয়াল করেন মোট অন্তস্থ কোণ কিভাবে বের করে। 10 ভুজ বলছে না, 10 ভুজ, তাহলে অন্তস্থ কোণ বের করা মানে কি মোট কোণ। মোট কোণ সূত্রটা কি, মোট কোণ কি 180 n-2 নাকি, তাহলে 180, তারপর হচ্ছে কি এখানে 10 মাইনাস কত 2, তার মানে কত হয়, এখানে 8 হয়, এখানে 8 হয়, এখানে 8 হয়। তার মানে কি খেয়াল করেন যে 10 ভুজের মোট অন্তস্থ কোণ হচ্ছে 180 গুণন 8। গুণ করতেছি না, কেন গুণ করতেছি সেটা বলতেছি, তাহলে এটা মোট কোণ। এখন খেয়াল করেন 10 ভুজের ক্ষেত্রে মোট কোণ কয়টা আছে, 10টা কোণ আছে। তাইলে দেখেন তো, এটাকে যদি আপনি মানে প্রতিটা কোণের মান বের করতে চান, তাহলে এটাকে 10 দিয়ে ভাগ দিবেন না, 10 দিয়ে ভাগ দিলে এটা কাটা যায়, এটা কাটা যায় নাকি। এখন দেখেন একটা কোণের পরিমাণ কত কত আসে, 8 8 64 4, হাতে কত 6, তাহলে 8 আর 6 কত, 8 এর 6 14। তার মানে দেখেন একটা কোণের পরিমাণ আসতেছে 144 ডিগ্রি, একটা কোণের পরিমাণ আসতেছে কত, 144 ডিগ্রি। বুঝছেন কিনা এটা? অনেকে স্থূলকোণ দিয়েছেন, অনেকে সূক্ষ্মকোণ দিয়েছেন। আমরা প্রথমে যেটা করব, খেয়াল করেন যে কোন সুষম 10 ভুজের প্রতিটি কোণ, কোণ বলতে অন্তস্থ কোণ বোঝায়। ওকে, তাহলে আমরা প্রথমে কি করব, এই যে মোট কোণটা বের করছি, মোট কোণের সূত্রটা কি ছিল, 180 ইন্টু n-2, n মানে বাহু, তাহলে 10, এই 10 থেকে 2 গেলে 8, তাহলে এইটা হচ্ছে মোট কোণের পরিমাণ। এখন যেহেতু 10টা কোণের পরিমাণ আছে, তাহলে একটা কোণের পরিমাণ কত, 10 দিয়ে ভাগ দিলাম, তাহলে কত আসলো, 144। স্যার কোনো সমস্যা হলে সমাধানের জন্য রাম এক ভাই যেটা বলছে, স্যার কোনো সমস্যা হলে পেজে আপনাকে পাওয়া যায় না, পেজে মেসেজ করলে বলে আমি মডারেটর, এমত অবস্থা কিভাবে কি করব, কালকে পরীক্ষা। আচ্ছা, কি ধরনের সমস্যা আপনি বলেন। যদি আপনি করতে গিয়ে কোনো ম্যাথ পারতেছেন না, এই ধরনের কোনো আমি সার্ভিস দিই না। আমি ভর্তির আগে এবং পরে বলে দিই, সেটা 550 টাকা না, আপনি 5 লাখ টাকা দিলেও কোনো প্ল্যাটফর্মের সেই সার্ভিসটা দেওয়া সম্ভব না। ঠিক আছে, আপনি সেটা চিন্তা করবেন যে এইভাবে, যে আপনি যে 550 টাকাতে কোর্সটা করতেছেন, হ্যাঁ আপনি কতটুক মানে বেনিফিট পাচ্ছেন সেটা দেখবেন। মনে করেন যে একটা ক্লাস থেকে আপনি 20টা অঙ্ক করাইলাম, আমি 20টা অঙ্ক করাইলাম, আপনি 18টা বুঝলেন, 2টা বুঝলেন না। এখন আপনি মাথায় টেনশন করতেছেন এই 2টা কিভাবে স্যার থেকে বুঝে নেওয়া যায়, স্যারের 10 বার কল দেই না। আপনি সেটা পজিটিভলি ভাবেন যে 18টা তো বুঝছি আমি, এটা আপনার অর্জন নয়। কারণ আমরা মানুষ, আমি হাজার হাজার স্টুডেন্ট, আমি কখনোই কাউকে ব্যক্তিগতভাবে অঙ্ক করে দিতে পারবো না। আমি কোর্স প্ল্যান সাজিয়েছি, কোর্সে করাচ্ছি। হ্যাঁ, আপনার যদি অন্য কোনো সমস্যা থাকে, যে ক্লাস খুঁজে পাচ্ছেন না বা কোনো মানে ক্লাস লিঙ্ক পাচ্ছেন না, এই ক্ষেত্রে আপনি আমাদের পেজে নক দিবেন অথবা আমাকে নক দিবেন, কোনো সমস্যা নাই। আমার নাম্বার দিয়ে দিচ্ছি,
0172129867 আমার নাম্বার দিচ্ছি, হোয়াটসঅ্যাপে নক দিবেন। কিন্তু কেউ দয়া করে অঙ্ক দিবেন না। অঙ্ক মাঝে মাঝে কেউ দিলে আমি করে দেই, কিন্তু সেটা আমি মানে আপনাদেরকে ওয়াদাবদ্ধ আমি কাউকে করি নেই। আমার কাছে যেই ভর্তির সময় যদি কেউ বলছে স্যার কোনো অঙ্ক আটকাইলে, ওই দিন এক আপু মানে ফোন দিচ্ছিল, স্যার অঙ্ক আটকাইলে আপনাকে দিব কিনা, আমি যথেষ্ট কড়া ভাষায় কথা বলছি, না আপু আমি যেটা সত্য কথা সেটা কড়া ভাষা। হ্যাঁ, কারণ সত্য কথা আমি এখন ভর্তির আগে আপনাকে বলবো যে কোনো সমস্যা হলে আপনি দিবেন, পরে আপনি ভর্তির পরে আপনার অঙ্ক পাঠাইলেন আমি করে দিলাম না, তাহলে তো মুনাফিক আচরণ হবে। এই জন্য আমি টাকা ইনকাম আমার কাছে মেন না, ইমান আমল ধরে রাখতে হবে। ঠিক আছে, আমি একদম স্পষ্ট, এটা ভাই সম্ভব না। আপনি টিচার হইলেও আপনার কাছে সম্ভব না। আপনি চিন্তা করেন, আপনি কোর্স করাচ্ছেন, আপনার কোর্সে 1000 স্টুডেন্ট, হ্যাঁ, আপনি কি মানে সবার মানে অঙ্ক করে দিতে পারবেন যে প্রতি মুহূর্তে মানুষ অঙ্ক পাঠাবে? এটা কি সম্ভব? আচ্ছা, এই হাবিবুর রহমান ভাই, আমি অনেকের ফোন ধরি, হ্যাঁ, তবে আমি যেহেতু মনে করেন যে হাজার হাজার পাবলিক ডিল করি, ঠিক আছে, আপনি টাইম টু টাইম পাবেন না সেটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, আপনি কল, আমি তো ফোন নিয়ে বসে থাকবো না যে আপনি ফোন দিবেন আমি ধরবো, এতটুকু কমন সেন্স অটিস্ট রাখবেন। কিন্তু আমি ফ্রি থাকলে অবশ্যই ধরি। আর আপনাদের যে কোনো সমস্যায় পেজে মডারেটর আছে, ওখানে নক দিবেন, ওখানে আমাদের পুরো 8-10 জনের একটা টিম আছে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? জাকির হোসেন ভাই, পরিমাপের অঙ্ক আছে, আপনি আহ, ইয়া করিয়েন, দেখিয়েন। ওকে, আচ্ছা, এরপরে আসেন। একটি সুষম বহুভুজের একটি বহিস্থ কোণের পরিমাণ 45 ডিগ্রি হলে তার বাহুর সংখ্যা কত? এটা বলেন তো। একটি বহিস্থ কোণের পরিমাণ বলছে 45 ডিগ্রি, বহিস্থ কোণের পরিমাণ হচ্ছে কত? 45 ডিগ্রি, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি জানি যে বহিস্থ কোণ, এই যে দেখেন বহিস্থ কোণ বের করার সূত্রটা কি, যে 360 কে এন দিয়ে ভাগ, তাই না? তাহলে এটা খেয়াল করেন, এই সমান হচ্ছে 45 ডিগ্রি। এখন খুব মনোযোগ দেন। তার মানে এই যে আপনি যদি এই এন হচ্ছে বাহুর সংখ্যা, তার মানে আপনি যদি বাহুর সংখ্যা বের করতে চান তাহলে কি করতে হবে? জাস্ট আপনি এই যে এন রেখে আপনি যদি এই যে দেখেন এই 45 যদি এদিকে নিয়ে আসেন, খুব মনোযোগ দেন, যে এই 45 যদি আপনি এদিকে নিয়ে আসেন, এই যে এন ওদিকে চলে গেল, তার মানে আপনি এই যে 360 কে 45 দিয়ে ভাগ দেন, কত হয় দেখেন। জাকির ভাই, না না জেনে একটা কমেন্ট করে বসে থাকে ছেলে পেলেরা, আমি বুঝি না। বি ম্যাচিউর। আমার ক্লাসে, আমার কোর্সে পরিমাণের ক্লাস নেই, আপনি দেখছেন পরিমাপের ক্লাস, আপনি পাটিগণিতের শেষ অংশে পরিসংখ্যান পরিমাপের ক্লাস 27-28 নাম্বার ক্লাসগুলো দেখবেন। হ্যাঁ, আসাদ খান ভাই, আপনার বিবিএমবিএ কোন সেশন? আমি বিবিএমবিএ না, আমি হচ্ছে অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, বিএসসি এমএসসি। বিল্লাল হোসেন ভাই, আজকে ভর্তি হলাম। ওকে, ঠিক আছে, দেখতে থাকেন। তার মানে দেখেন এইটাকে যদি আপনি ভাগ দেন, দেখেন 45-এর দ্বিগুণ 90, ঠিক না? 90-এর দ্বিগুণ 180, 180-র দ্বিগুণ হচ্ছে আপনার 360, তার মানে এটার মধ্যে 8 বার যায়, এটার মধ্যে 8 বার যায়, 8 বার। ওকে, তার মানে এ হচ্ছে 8। ক্লিয়ার? আরোই বলছে মেন্টাল এবিলিটি কি স্যার করিয়েছেন? না, মেন্টাল এবিলিটি এখনো করিনি, হ্যাঁ সামনে করবো। ওকে, তার মানে বহিস্থ আমরা বাহুর সংখ্যা পাইলাম কি 8টি। আচ্ছা, তারপরে আসেন, একটি সুষম বহুভুজের প্রত্যেকটি কোণ, একটি সুষম বহুভুজের প্রত্যেকটি কোণ হচ্ছে 168 ডিগ্রি, এর বাহুর সংখ্যা কত? খেয়াল করেন, একটি সুষম বহুভুজের প্রত্যেকটি কোণ মানে কি অন্তস্থ কোণ দেওয়া আছে, তাই না? আচ্ছা, এখন বাহুর সংখ্যা যদি আপনাকে বের করতে হয়, আপনাকে কি জানতে হবে? বাহুর সংখ্যা বের করার সূত্র একটা, যে খেয়াল করেন যে বহিস্থ কোণ, প্রতিটি বহিস্থ কোণ না, বহিস্থ কোণ সমান হচ্ছে 360 মাইনাস এন। 360 মাইনাস এন, এন মানে কি? বাহু। এন মাইনাস কি? বাহু। খেয়াল করেন, এখন আপনাকে যদি বাহুর সংখ্যা জানতে হয়, বাহুর সংখ্যা জানতে হয়, তার মানে কি জানতে হবে? আমরা একটু আগে করছি না যে 45 ডিগ্রি দেওয়া ছিল কি বহিস্থ কোণের পরিমাণ, তাহলে আপনাকে বাহুর সংখ্যা জানতে হলে বহিস্থ কোণ জানতে হবে। আচ্ছা, বহিস্থ কোণ দেখেন, অন্তস্থ কোণ দেওয়া আছে, অন্তস্থ কোণ দেওয়া আছে, কোনো বিন্দুতে অন্তস্থ কোণ এবং বহিস্থ কোণের মোট যে ইয়াটা পরিমাণটা, সেটা হচ্ছে 180 ডিগ্রি। সেটা কত? 180 ডিগ্রি। খেয়াল করেন যে কোনো বিন্দুতে অন্তস্থ কোণ এবং বহিস্থ কোণের মোট পরিমাণটা হচ্ছে 180 ডিগ্রি। খেয়াল করেন, আমি এটা দেখাচ্ছি।
এই যে একটু আগেও দেখাইলাম, এই যে এটা হচ্ছে একটা চতুর্ভুজ, এটা হচ্ছে অন্তস্থ কোণ আর এটা হচ্ছে বহিস্থ কোণ নাকি? তাহলে এটা 90, এটাও 90 না, দুইটা মিলে 180 না, 180 না। তার মানে একটা কি দেওয়া আছে যে একটি অন্তস্থ কোণ দেওয়া 168। তাহলে ওই বিন্দুতে বহিস্থ কোণটা কত আমরা পেয়ে গেলাম না? 180 থেকে যদি আপনি এটা মাইনাস করেন, দেখেন এর সাথে 2 দিলে 70 আর 10 দিলে হচ্ছে 80, তার মানে 12, মানে 180 থেকে এটা মাইনাস করলে 12 ডিগ্রি, তার মানে বহিস্থ কোণটা কত? 12 ডিগ্রি, তাই না? আচ্ছা খেয়াল করেন, আপনি যদি এখন এই যে তার মানে বহিস্থ কোণ 12, বহিস্থ কোণ মানে 12 ডিগ্রি, তাহলে 12, তারপর হচ্ছে এই যে 360 ডিগ্রি আর হচ্ছে এন এন। এখন এই এনটাকে এদিকে নিয়ে আসেন, 360। আপনি যদি এই 360 কে 12 দিয়ে ভাগ করেন, দেখেন এই যে 36 এর মধ্যে 3 বার 0 মানে 30টি, এই বাহু সংখ্যা 30টি। ওকে, এটা এই যে ডিগ্রি ডিগ্রি কাটা চলে যাবে, কারণ এখানে তো ডিগ্রি আছে তাই না, নিচে উপরে ডিগ্রি আছে, কাটা চলে যাবে, সংখ্যা হবে 30। ওকে, তার মানে n মানে 30 মানে হচ্ছে বাহুর সংখ্যা হচ্ছে 30টি। বুঝতে পেরেছেন? তার মানে এর আগের অঙ্কটা করলাম হচ্ছে বহিস্থ কোণ দেওয়া ছিল, সরাসরি আমরা বাহুর সংখ্যা বের করছি, আর এটা হচ্ছে অন্তস্থ কোণ দেওয়া আছে, অন্তস্থ কোণ থেকে ফার্স্টে গেলাম বহিস্থ কোণে, তারপরে বহিস্থ কোণ থেকে কি বের করতে পারলাম? বাহুর সংখ্যা বের করতে পারলাম। ক্লিয়ার কিনা জানাবেন। অশ্মি বলছে স্যার আমি 7 দিন হয়েছে ভর্তি করছি, এখন আমি কোন ক্লাস করব? আপনি রেকর্ড ক্লাসগুলো করবেন, সাথে লাইভ ক্লাস করলেন বোনাস হিসেবে, ঠিক আছে? কিন্তু রেকর্ড ক্লাসগুলো আপনি শুরুতে 1 থেকে লেকচার মানে সিরিয়ালে করবেন, আর এখন যদি লাইভ ক্লাস করতে মন চাই করলেন, সেটা বোনাস। কিন্তু আর কারণ কি, আপনি এর পরের ব্যাচে আবার শুরু থেকে শেষ পর্যন্ত লাইভ করতে পারবেন। ওকে, আচ্ছা ক্লিয়ার হয়েছে? ছয় নাম্বার খেয়াল করেন, 5 বাহু বিশিষ্ট বহুভুজের কতটি কর্ণ আছে? খুব মনোযোগ দিবেন, ঠিক আছে? 5 বাহু বিশিষ্ট বহুভুজের কতটি কর্ণ আছে? মনোযোগ দেখেন, যে কোনো n বাহু, হ্যাঁ n বাহু বিশিষ্ট বহুভুজে n গুণন n-3/2 মানে এতটি, মোট এতটি কি থাকবে? এত সংখ্যক কর্ণ থাকবে। খুব মনোযোগ দেন। ওকে, কর্ণটা কি বোঝার চেষ্টা করেন। মনে করেন এটা আয়তক্ষেত্র বা চতুর্ভুজ, আপনি এই কোনা কোনা যদি মানে টানেন, রেখা টানেন, এই যে একটা কর্ণ উঠলো আঁকা হইলো, আরেকটা কর্ণ আঁকা হইলো, ঠিক আছে? তার মানে একটা চতুর্ভুজে কয়টা কর্ণ থাকে? এই যে দেখেন, চতুর্ভুজে একটা কর্ণ থাকে। ত্রিভুজে কোনো কর্ণ থাকে কিনা? ত্রিভুজে কোনো কর্ণ থাকে না। কোনো বিন্দু আপনি কোনটার সাথে কোন রাখবেন, এটার সাথে রাখবেন, এটার সাথে রাখবেন, মানে এরকম বাঁকা হয়ে যাচ্ছে, কর্ণ হচ্ছে না। কর্ণ মানে একদম লম্ব দূরত্ব। ওকে, তার মানে ত্রিভুজে কর্ণ সংখ্যা, এই যে দেখেন ত্রিভুজে কর্ণ সংখ্যা এখানে লেখা আছে যে ত্রিভুজের কর্ণ সংখ্যা, এই যে দেখেন ত্রিভুজের কর্ণ সংখ্যা কি? 0। এখন আসেন আমরা এই যে সূত্রটা, এই সূত্রটা মাথায় রাখবেন, এই সূত্রটা মাথায় রাখবেন যে যে কোনো বহুভুজের ক্ষেত্রে যে কর্ণ বের করতে হলে n × n-3/2। এখন আসেন এখানে পঞ্চভুজ বলছে, তাহলে পঞ্চভুজের ক্ষেত্রে কি লিখবো? এই যে 5, তাহলে 5 - 3/2 নাকি? আচ্ছা এখন দেখেন এখানে যে এই 5 রইল, তারপর এই 5 থেকে 3 গেলে 2 থাকে, নিচে 2, এই 2 দিয়ে কাটলে থাকে কত? 5, রাইট? তার মানে আমাদের উত্তর কত? উত্তর হচ্ছে আমাদের এই যে 5টি, উত্তর 5টি। এখন আমরা চেক করি যে 10 ভুজের ক্ষেত্রে, এই যে তালিকা আমি দিছি, আমি চেক করি যে 10 ভুজের ক্ষেত্রে ঠিক আছে কিনা। দেখেন 10 ভুজের ক্ষেত্রে এটা কত হবে? 10-3, তারপর হচ্ছে এখানে 2। আচ্ছা দেখেন, তাহলে এই 10 থেকে 3 গেলে 7 হয়, তাহলে এখানে 7, এখানে হচ্ছে 2, এটা দিয়ে এটা কাটলে হচ্ছে 5 হয়, তারপর 5 × 7 = 35। মিলছে? এই সবগুলো আপনাদেরকে প্র্যাকটিসের জন্য দিয়েছি, আপনারা চাইলে প্র্যাকটিস করতে পারেন। এর বেশি লাগবে না, এর বেশি তো লাগবে না, আর যদি লাগেও সমস্যা নেই, আমরা সূত্র জানি। 3000 বুঝ বলো, কোনো সমস্যা নাই, n এর মান 3000 বসাই দিবেন। ওকে, ক্লিয়ার কিনা বলবেন? হ্যাঁ দাদু ভাই 5 হয়েছে। পাটিগণিত পড়লে করতে মন চায় না, তাই সিরিয়াসলি লেকচারগুলো করতে পারছি না। তাজনুর, কেন? পাটিগণিতের সবচেয়ে মজার জায়গা তো পাটিগণিত। গণিত তো বলতে পাটিগণিত, বাকিগুলো তো মুখস্থ টাইপ।
আচ্ছা, আমরা বহুভুজের মানে আমাদের একাডেমিক বই দেন হচ্ছে চাকরি পরীক্ষার জন্য যতটুকু প্রয়োজন মোটামুটি বহুভুজ এতটুকু আলোচনা, তারপরে আমরা বৃত্তে চলে আসলাম। বৃত্ত, তারপরে দেখেন এই যে বৃত্তে খেয়াল করেন, হ্যাঁ, যে বৃত্তের মধ্যে কিছু আমরা আমাদের যেই 6 এর বইগুলো বা 4, 5 বা 6, 7, 8 এর বইগুলো দেখবেন উপপাদ্য অনুসিদ্ধান্ত টাইপের কিছু কথা ছিল, তাই না? মানে যেগুলো হচ্ছে জ্যামিতির একটা গাণিতিক সূত্রের মতো, ঠিক আছে, যেটা প্রমাণিত একটি মানে কথা। যেমন একটা অনুসিদ্ধান্ত হচ্ছে কি, একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো সমান পরস্পর সমান, বৃত্তস্থ কোণগুলো পরস্পর পরস্পর সমান, বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। এখন আমাদেরকে তো আগে জানতে হবে যে চাপ কি, চাপ কি সেটা জানতে হবে না? হ্যাঁ, তো কি বলছে, এই যে দেখেন একই চাপের উপর দণ্ডায়মান, তাহলে প্রথমে আমাকে জানতে হবে চাপ কি। খেয়াল করেন, খুব মনোযোগ দেন, এখানে চাপটাকে আমি দেখাচ্ছি। এটা একটা বৃত্ত আঁকলাম, হ্যাঁ, খুব মনোযোগ, যে চাপ কি। চাপ দিস না, মামা বলে না যে চাপ দিস না, ওকে, চাপ কি, হ্যাঁ, চাপ নিস না, চাপ দিস না। দেখেন আমি যদি এই যে এতটুকু যদি আমি চিন্তা করি, এতটুকু যদি চিন্তা করি, এখানে এতটুকু হচ্ছে একটা চাপ, এতটুকু হচ্ছে একটা চাপ, মনে করেন যে এটা এ, এটা বি, তাহলে এ বি হচ্ছে একটা চাপ, বৃত্তের এ বি হচ্ছে একটা চাপ, হ্যাঁ। আচ্ছা, এখন খেয়াল করেন, আমি যদি এই যে দুই বিন্দু থেকে মনে করেন যে এখানে একটা যদি আমি বৃত্ত আঁকি, এই কোণ আঁকি, এই যে একটা কোণ আঁকলাম, এই যে এই একটা কোণ আঁকলাম, ওকে, মানে দেখেন এই এই চাপের উপরে, মানে এই চাপের বলতে কি, এই চাপের দুই বিন্দু থেকে আপনি যখন পরিধিতে কোনো কোণ আঁকবেন সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ। পরিধিতে যেই কোণ আঁকা হয়, পরিধিতে খেয়াল করেন, এই যে পরিধিতে যেই কোণ আঁকা হয় সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ। আচ্ছা, আপনি যদি এই এই দুই বিন্দু থেকে আবার এরকম আঁকতে পারি না, আমি আঁকতে পারি, তার মানে এখানে একটা কোণ হইলো, এখানে একটা কোণ হইলো, আবার এরকম হইতে পারে না, আমি এই জায়গায় আঁকতে পারি না, আঁকতে পারি, আর একটা কোণ হইলো। এমনি চাইলে আপনি বৃত্ত যদি বড় আঁকি আমি শত শত কোণ আঁকতে পারবো, কোনো সমস্যা নেই, রাইট? কিন্তু এই সবগুলো কোণ পরস্পর কি সমান, কোণ পরস্পর সমান, বুঝতে পেরেছেন? এই যে আমরা এখানে এটি দেখিয়েছি, এই যে এই বি আর মনে করেন যে এ বি, এটা মনে করেন যে ডি, ওকে, তাহলে এই যে বিডি চাপের উপরে মনে করেন যে এই যে এখানে একটা কি কোণ, এই কোণটা যা, এই কোণটা তা সমান, ওকে। আচ্ছা, একই সাথে আমি আরেকটা জিনিস আপনাদেরকে এই স্লাইডে দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। বৃত্তস্থ কোণ কি আর কেন্দ্রস্থ কোণ কি, খুব মনোযোগ দেন, হ্যাঁ। মনে করেন যে এইটা হচ্ছে আমাদের কেন্দ্র, এটা হচ্ছে আমাদের কেন্দ্র, আর এইটা হচ্ছে আমাদের একটা চাপ, এটা একটা চাপ, ওকে। আচ্ছা, এটা একটা চাপ, এই চাপ থেকে মানে কি এই দুই বিন্দু থেকে আপনি যদি পরিধিতে কোণ আঁকেন সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ। আর দেখেন আমি যদি এইভাবে একটা কোণ আঁকি, এই যে কেন্দ্রের মধ্যে যদি আঁকি, তাহলে এই কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ। কথা ক্লিয়ার কিনা, বুঝছেন কিনা? বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণটা বুঝতে পেরেছেন কিনা? খুব মনোযোগ দিতে হবে, যে বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণ বুঝতে পেরেছেন কিনা? হ্যাঁ, সৌমিক দাস বলেছেন স্যার পাটিগণিত আসল গণিত, চিন্তা করার মজাই আলাদা। হ্যাঁ, এই তো পাটিগণিতে তো চিন্তার জায়গা আছে, বীজগণিতে এই যে এ প্লাস বি হোল স্কয়ারের ইয়া দেওয়া থাকে, মানে ডাটার মান দেওয়া থাকে, সূত্রতে ডাটা বসাই দিলেন, অঙ্ক করে ফেলেন, এগুলো তো কোনো অঙ্কই না, চিন্তা করার কোনো জায়গা নেই, ঠিক না? আচ্ছা, খেয়াল করেন, তার মানে বৃত্তস্থ কোণ হচ্ছে এই যে বৃত্তের পরিধিতে যেই কোণটা আঁকবো। আচ্ছা, খেয়াল করেন, এখন বলছে কি বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান, তাহলে এই কোণটা সমান। এখন আসেন বৃত্তস্থ কোণের সাথে কেন্দ্রস্থ কোণের সম্পর্ক কি দাদু ভাই, এটা খুব মনোযোগ দিবেন, এখান থেকে চাকরি পরীক্ষা অনেক আসে। হ্যাঁ, দেখেন কেন্দ্রস্থ কোণটা একটু বড় না, বড়, এটা হচ্ছে এই কোণের দ্বিগুণ, মানে বৃত্তস্থ কোণের দ্বিগুণ, খুব মনোযোগ। তার মানে আমি যদি কথা বলি তাহলে কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কেন্দ্রস্থ কোণ সামনে আসতেছে স্লাইড আরেকটা, হ্যাঁ, যে কেন্দ্রস্থ কোণটা এইটা, মনে করেন যে এটা যদি হয় 30, এটা হবে 60, এটা হবে 60, এটা যদি হয় 40, এটা হবে 80, ওকে, 80 ডিগ্রি। তাহলে ঘুরিয়ে বললে কি হবে, মনে করেন যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অথবা ঘুরিয়ে বললে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক বলা যায় কিনা? এই দুটো জিনিস বুঝতে পেরেছেন কিনা? এরপরে আসেন, এরপরেটা কি, একই চাপের উপর কেন্দ্রস্থ কোণ সমান বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটাই বলছিলাম একটু আগে, হ্যাঁ, যে কেন্দ্রস্থ কোণ এই যে এই কোণটা, কেন্দ্রস্থ কোণটা হচ্ছে এই যে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা যদি হয় 30, তাহলে এটা হবে কত, 60 ডিগ্রি, ওকে, এটাই বলছিলাম একটু আগে, ওকে।
আচ্ছা, এরপরে কি আছে যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ পরিধস্থ, এই যে বৃত্তস্থ কোণের আরেকটা নাম পরিধিস্থ কোণ। পরিধিস্থ কোণ এই যে বৃত্তস্থ কোণের আরেক নাম। কোণের কত গুণ খেয়াল করেন কি বলছে, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের কত গুণ? উত্তর দেন, সরাসরি উত্তর দেন দ্রুত, 7 নম্বরের উত্তর দেন। সাত নাম্বার উত্তর দেন স্যার। মোস্ট ইম্পর্টেন্ট উপপাদ্য ছিল। হ্যাঁ হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট উপপাদ্য ছিল। হ্যাঁ ঠিক আছে দীপ্তি দাস। 7-এর এ, সুমন হোসেন 7-এর এ দিয়েছে কেন খেয়াল করেন কি বলছে, প্যাস লাগাইলে হবে না। কি বলছে, কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণটা, এটা যদি চাপ ধরি, এটা কেন্দ্র ধরি, এটা কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ। কেন্দ্রস্থ কোণটা পরিধস্থ কোণের কত গুণ? এটা যদি মনে করেন যে 30 হয়, তাহলে এটা ডাবল না দ্বিগুণ? না দ্বিগুণ। খেয়াল করেন অর্ধেক হবে কখন আর ইয়া হবে কখন, এটা কিন্তু প্যাস লাগতে পারে, কথা মারপেস। যদি বলে যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ, তাহলে কেন্দ্রস্থ কোণের অর্ধেক। আর যদি বলে কেন্দ্রস্থ কোণ, তাহলে বৃত্তস্থ কোণের ডাবল, দ্বিগুণ। স্যার নেটওয়ার্ক সমস্যা হচ্ছে, তাই বাড়ির উঠানে বসে ক্লাস করছি। হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া, মনোযোগ দিয়ে করতে থাকেন। ওকে, 8 নাম্বার, একই বৃত্তচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ 60 ডিগ্রি হলে কেন্দ্রস্থ কোণের পরিমাণ কত? দ্রুত বলেন। এগুলো এখন এগুলো পানিবাদ হয়ে গেছে, পানিবাদ হয়ে গেছে, তাই না? আলোচনা মানে বোঝার পরে দ্রুত বলেন, এগুলো পানিবাদ হয়ে গেছে। এগুলো দ্রুত বলেন। এটা সি বলতেছে নাকি? এটা ডি হবে, ডি হবে। দেখেন বৃত্তস্থ কোণ 60 ডিগ্রি, বৃত্তস্থ কোণ 60 ডিগ্রি, তাহলে বৃত্তস্থ কোণের ডাবল না? 60 দুগুণ 120, এটা উত্তর। 60 দুগুণ 120 ডি। আচ্ছা এখানে আসেন, এটা চাকরি পরীক্ষা আসছে অনেকগুলোতে, যে কি বলছে, নিচের চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে অ্যাঙ্গেল বিএসি মানে 41 ডিগ্রি, অ্যাঙ্গেল বিএসি মানে এইটা 41 ডিগ্রি হলে অ্যাঙ্গেল বিওসি কত? তার মানে এই কোণটা চেয়েছে না, এই কোণটা চেয়েছে না, এই কোণটা চেয়েছে। এখন বলেন তো এটা কত? বলেন এটা কত? এটা 41 হলে এটা কত হবে? এটা 41 হলে এটা দ্বিগুণ না? 82 ডিগ্রি। 41 দোকানে 82, 82। এখন সহজ হয়ে গেছে না এগুলো? তারপরে আসেন, এইটা একটু কঠিন, এটা একটু কঠিন আছে, যে ও কেন্দ্র বিশিষ্ট, এটা আসছেও মানে কঠিন পরীক্ষা, বিসিএস এ 43তমতে আসছে, যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এক্স কোণের মান কত? এই চিত্রটা দেওয়া ছিল, এই চিত্রটা দেওয়া ছিল, এইভাবে দেওয়া ছিল। বলছে এক্স কোণের মান কত? এই যে এক্স কোণটার মান কত? এই কোণটা, এই কোণটার মান কত? ওকে, এই কোণটার মান কত? এই কোণটার মান কত? খেয়াল করেন, এটা জানতে হলে আপনাকে প্রথমে জানতে হবে হচ্ছে, খেয়াল করেন, এই কোণ থেকে প্রথমে আমি এই কোণটা বের করব, তারপরে আমি এই কোণে আসতে হবে। খেয়াল করেন, তাহলে এটা হচ্ছে কি, এই যে দেখেন একই চাপ, এই যে চাপটা দেখেন, এই যে এতটুকু একটা চাপ, একই চাপের উপরে এই চাপের উপরে এইটা হচ্ছে বৃত্তস্থ কোণ আর এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। ওকে, এটা কেন্দ্রস্থ, এটা বৃত্তস্থ। তাহলে খেয়াল করেন, এইটা থেকে এটা জানলে আমার লাভ কি? খেয়াল করেন, এই যে মনে করেন যে এ বি ডি সি, এই যে চতুর্ভুজের, বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে বিপরীত কোণগুলোর সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে বিপরীত দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। 180 ডিগ্রি। খেয়াল করেন, এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ না? এই যে বৃত্তের ভিতরে না,
তাহলে বিপরীত দুটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমি খেয়াল করেন এইটার বিপরীত এটা না, যদি আমি এইটা জেনে যাই তাহলে এটা জেনে ফেলবো, কারণ টোটালটা দুইটা মিলে 180। এখন দেখেন এইটা যদি 108 হয় তাহলে এটা কত, এর অর্ধেক। 108 এর অর্ধেক কত, 100 অর্ধেক হচ্ছে আপনার 50, 8 এর অর্ধেক হচ্ছে 4, তার মানে এটা হচ্ছে 54, এটা হচ্ছে এটা হচ্ছে 54 ডিগ্রি, এটা 54 ডিগ্রি, রাইট, এটা 54 ডিগ্রি। আচ্ছা এখন এইটা যদি 54 হয় তাহলে এইটা আর এটা মিলে 180। খেয়াল করেন তাহলে 180 থেকে যদি আমি 54 মাইনাস করে দেই তাহলে থাকে কত, তাহলে 4 আসছে 10 হইব 6 হইলে হাতে 1 5 6 6 আসছে 8 হইব 2 হইলে এই যে, তাহলে 126 ডিগ্রি, 126, এটা 54 হইলে এটা হবে 126 ডিগ্রি, 126 ডিগ্রি। বুঝতে পেরেছেন, এটা হবে 126 ডিগ্রি। ক্লিয়ার কিনা বলবেন। কোন এক কোণ হচ্ছে 54, এটার অর্ধেক এটা। এশিয়া আমি খুব সুন্দর বুঝাই, থ্যাংক ইউ। এটা তোমার বন্ধু বান্ধবের মাঝে বলবা, ঠিক আছে? এটা প্রশংসা যত সামনে না করে পেছনে করবা, তাইলে স্যারের কি হবে, উপকার হবে। বৃষ্টি হচ্ছে, 1 কাপ চা বানিয়ে বসলাম আপনার ক্লাস এ, ফার্স্ট ক্লাস। থ্যাংক ইউ আপু। আপনারা তো এই যে স্টুডেন্টরা কি মজা, হ্যাঁ, যে একটা রোমান্টিক একটা ওয়েদারে মনে করেন যে ক্লাস করতেছেন চা খেতে খেতে, আমরা তো মানে বকবক করে যাচ্ছি, ঠিক না? আচ্ছা তাহলে এটা ক্লিয়ার হয়েছে, আর পরে যাচ্ছি আমরা। আচ্ছা এখানে দেখেন আরেকটা অনুসিদ্ধান্ত, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণ, খেয়াল করেন অর্ধবৃত্তস্থ কোণটা কি। দেখেন এখন এই যে এতক্ষণ আমরা যে বৃত্তের চাপ নিতাম, আমরা এতটুকু নিতাম, এই যে এখানে অর্ধবৃত্তস্থ কি, এই যে মনে করেন যে কেন্দ্রের ঠিক বরাবর যেই চাপটা নিব, এই যে দেখেন মানে অর্ধবৃত্ত মানে কি, বৃত্তটাকে 2 ভাগে ভাগ করছি, অর্ধেক অর্ধেক করছি, এখানে অর্ধেক এই জায়গায় অর্ধেক, তাহলে অর্ধবৃত্ত, এই অর্ধবৃত্তকে চাপ ধরে আপনি যদি মানে কোনো বৃত্তস্থ কোণ আঁকেন, এই কোণটা হবে এক সমকোণ। কথা বলছেন কিনা, যে আমরা এতক্ষণ যে চাপ নিতাম, যে ছোট ছোট চাপ নিতাম, এই যে এতটুক নিতাম, তাই না, নিয়ে আমরা কি করতাম, কেন্দ্রস্থ কোণ আঁকতাম, বৃত্তস্থ কোণ আঁকতাম। এখন দেখেন এই বৃত্তটাকে 2 ভাগে বিভক্ত করছি, মানে অর্ধেক অর্ধেক করছি। অর্ধেক মানে বৃত্ত নিয়ে আপনি যদি এই এতটুকু চাপ নিয়ে যদি আপনি এই পরিধিতে বা বৃত্তের কোনো কোণ আঁকেন, এই কোণটা হবে 90 ডিগ্রি, এই কোণটা হবে 90 ডিগ্রি বা এক সমকোণ, 90 ডিগ্রি বা এক সমকোণ। কথা বলছেন কিনা, তার মানে এই যে দেখেন এই যে এটা হচ্ছে আমাদের কি, মানে এই যে অর্ধেক অর্ধেকে ভাগ করছে এই রেখাটা, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় না এই যে ব্যাস বলা হয়, ওকে ব্যাস। তাহলে ব্যাসটা কি করছে, এই মানে বৃত্তটাকে সমান 2টা অংশে বিভক্ত করছে, তার মানে এখানে অর্ধেক এখানে অর্ধেক, তাই না? এটাই বলা হচ্ছে যে অর্ধবৃত্ত। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ, এই যে এই কোণটা, এইটা হচ্ছে 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি কোণকে এইভাবে চিহ্ন দেওয়া হয়, তাই না? বুঝতে পেরেছেন? ইয়াসিন বলছে প্রথম ভর্তি হয়েছি, প্রথম লাইভে এসেই জ্যামিতির ক্লাস একটু আনইজি ফিল হচ্ছে। কোনো সমস্যা নাই, এখন যা পাচ্ছেন সবই বোনাস। আপনি আবার নতুন ব্যাচে 1 থেকে শেষ পর্যন্ত আবার লাইভ করতে পারবেন, তখন থাকবেন আপনার পুরাতন দাদু ভাই, আপনারা দেখে অন্যরা আবার একটু শাই ফিল করবে, তাই না? আপনি সিনিয়র স্টুডেন্ট তখন। আজকেই প্রথম, নাইম ইসলাম থ্যাংক ইউ। নতুন ব্যাচের ক্লাস কবে নাগাদ স্টার্ট হবে? আপনারা যারা পুরাতন ভর্তি হয়েছেন আমাকে দয়া করে একটু রিল্যাক্সের ক্লাসগুলো নেওয়ার দিবেন, কারণ হচ্ছে কি এই ব্যাচটা আমি ক্লাস সংখ্যা মনে করেন যে এই আমাদের আর হয়তো 8-10টা ক্লাস লাগবে, 8-10টা ক্লাস শেষ হইলে এরপর দিন থেকে নতুন ব্যাচ শুরু হবে। এই 8-10টা ক্লাসের ফাঁকে আপনারা রেকর্ড ক্লাসগুলো করেন, ঠিক আছে? কোনো চাপাচাপের দরকার নাই, কোনো মানে চাপ নেওয়ার দরকার নেই। এই 8-10টা ক্লাস আপনি আমাদের সাথে করেন, সাথে রেকর্ড ক্লাসগুলো করেন, এর পরের দিন থেকে ইনশাল্লাহ নতুন ব্যাচ শুরু হবে। লিখতে গিয়ে বলা হয়ে গেছে, কোনো সমস্যা নাই, টাইপিং মিস্টেক এগুলো কোনো ব্যাপার না। আচ্ছা 11 নাম্বার কি বলছে দেখেন, এই যে আসছে নিচের কোনটি সঠিক। দেখেন একটা প্রশ্ন আসছে 23 সালে আসছে যে অর্ধবৃত্তস্থ কোণ, হ্যাঁ, এক সরল কোণের সমান, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণের সমান, অর্ধবৃত্তস্থ কোণ সর্বদাই একটি সূক্ষ্মকোণ, অর্ধবৃত্তস্থ কোণের কোনো নির্দিষ্ট আকার নেই। দেখেন যদি আপনি না পড়েন, চাকরি পরীক্ষা আসবে আপনি হা করে তাকিয়ে থাকবেন, কিন্তু আপনি যদি একটু ফিল করেন
দেখেন এটা কিন্তু পড়ার পরে ম্যাক্সিমাম স্টুডেন্ট বলে যাবে, কিন্তু আপনি যদি ফিল করে পড়েন যে অর্ধবৃত্তস্থ কোণটা কি ছিল, অর্ধবৃত্তস্থ কোণটা কি ছিল, যদি আপনি একটু ফিল করে পড়েন, ফিল করে যদি পড়তে পারেন, দেখেন যদি ফিল করে পড়েন তাইলে আপনি জীবনে বলবেন না যে এটা হচ্ছে অর্ধবৃত্তকে একটা কোণ আঁকেন। এটা দেখলেই বোঝা যাবে এটা কোনো, এই যে এই কোণটা, এই কোণটা কি সরল কোণ হওয়ার সম্ভাবনা আছে? সরল কোণ মানে কি 180 ডিগ্রি, এটা কি 180 ডিগ্রি কোণ হবে? কখনোই না। ওকে, আচ্ছা তারপরে আসেন যে অর্ধবৃত্তস্থ কোণ সর্বদাই সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে কি 90 ডিগ্রির চেয়ে কম আছে। এই কোণটা, এই কোণটা দেখেন তো 90 ডিগ্রির চেয়ে কম মনে হয় না, 90 ডিগ্রির কাছাকাছি মনে হয়, তাহলে 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি, তার মানে এটাও হবে না। তারপর কি বলছে, অর্ধবৃত্তস্থ কোণের কোনো নির্দিষ্ট আকার নেই, এটাও হবে না। কথা বলছেন কিনা? আপনাকে তো বেসিকটা জানতে হবে, তাই না? আরেকটা অনুসিদ্ধান্ত কি, বৃত্তের দুটি যা এর মধ্যে কেন্দ্রের নিকটতম জাটি অপর যা অপেক্ষা বৃহত্তর। খেয়াল করেন, খুব মনোযোগ দিবেন। হ্যাঁ, চিত্রটা এঁকে রেখেছি, স্লাইডগুলো অনেক কষ্ট করে সাজাইছি, বুঝছেন? আজকে এই ক্লাসের আগে মানে স্লাইড সাজাইতে আমার 4 ঘন্টা লাগছে। হ্যাঁ, এই যে জাস্ট যদি প্রশ্ন নিতাম মানে হয়তো সময় কম লাগতো। কিভাবে সুন্দরভাবে বোঝানো যায় সেই চেষ্টা একেবারে সুন্দর করে স্লাইডগুলো আপনাদের জন্য তৈরি করেছি। দেখেন কি বলছে, যে বৃত্তের মধ্যে দুটি যা। আচ্ছা, যা যেহেতু আসছে, যা নিয়ে আরেকটু কথা বলি, যা নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, যাটা কি সেটা বলি। এটা হচ্ছে বৃত্ত। এই বৃত্তের খেয়াল করেন, এটা চতুর্ভুজ। চতুর্ভুজের এই সবগুলো সাইডের সমষ্টিকে কি বলে? পরিসীমা বলে না? পরিসীমা। পরিসীমা বলে না? পরিসীমা বলে না? আচ্ছা, বৃত্তের ক্ষেত্রে এই সব সাইড আছে, এই বৃত্তের পরিসীমাটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে পরিধি। পরিধি, এটাও চাকরি পরীক্ষা আসছে, তাহলে এটা পরিধি। এই বৃত্তের এই সবগুলো সাইডের মানে টোটালটাকে বলা হয় পরিধি। আচ্ছা, খেয়াল করেন, যা কি পরিধির মধ্যে যে কোনো দুইটা বিন্দু, যে কোনো অনেক হাজার হাজার বিন্দু আছে না, যে কোনো দুইটা বিন্দু যোগ করলে যেটা পাওয়া যায়, এই যে দেখেন, এই সবই হচ্ছে যা। মানে যে কোনো দুটি বিন্দু যোগ করলে আপনি আবার এই বিন্দুটা যোগ করতে পারেন, তারপরে এটা যোগ করতে পারেন, তারপরে যে এটা যোগ করতে পারেন, এটা যোগ করতে পারেন। এই সবই হচ্ছে কি? এই সবই হচ্ছে কি? যে। ওকে, সিনথিয়া বলছি ইউ আর দ্য বেস্ট। থ্যাংক ইউ সিনথিয়া। আসসালামু আলাইকুম স্যার, আমার মেয়ে 6ষ্ঠ শ্রেণীতে পড়ে, তারপর ও আপনার ক্লাস দেখে ও বুঝতে পারছে। থ্যাংক ইউ। সিনথিয়া নামটা তাহলে কার বুঝতেছি না, আপনার প্রোফাইলে হয়তো আপনার মেয়ের ছবিটা দেওয়া, পিচ্চির ছবিটা দেখা যাচ্ছে। আচ্ছা, যাই হোক, তার মানে আমরা যেটা বুঝতে পারলাম, যে বা যা যাই যেটাই বলেন, তার মানে এটা কি বুঝতে পারলাম, মানে পরিধির মধ্যে যে কোনো দুটা বিন্দুকে যদি আমি যোগ করি সেটা হচ্ছে যে। ওকে, আচ্ছা, এখন আসেন কি বলছে, যে এর মধ্যে কেন্দ্রের নিকটতম যেটি, দুটি যে যদি চিন্তা করেন আপনি, দুটি যে যদি চিন্তা করেন, এই যে একটা যে, খেয়াল করেন, একটা যে, এই দুইটা বিন্দু যোগ করলাম, আরেকটা যে, তাই না? কেন্দ্রের নিকটতম যেটা, খেয়াল করেন, এই যে মনে করেন যে এটা কেন্দ্র ধরছি, এই যে এটা কেন্দ্র, তাহলে কেন্দ্রের নিকটতম যে কাছে আছে আর কেন্দ্র থেকে এত তুলনামূলক দূরে আছে, কোনটা বড় হবে? এটা চোখে দেখলে বোঝা যায় না? চোখে দেখলে বোঝা যায় না? এটা এ বি, এটা দিলাম হচ্ছে, এটা এ বি, এটা সি ডি দিলাম, কোনটা বড়? কোনটা বড়? চোখে দেখলে বোঝা যায় না? এটা একটা অনুসিদ্ধান্ত। তার মানে এটা কি আমার মুখস্থ করতে হবে, নাকি আমি চিত্রটা আঁকলে নিজে আমি ফিল করে বলতে পারবো? বলেন তো, আমাকে মুখস্থ করতে হবে এই অনুসিদ্ধান্তটা? এটা আমাদের বাচ্চাদেরকে মুখস্থ করানো হয়। হ্যাঁ, যে বলতো মুখস্থ করে যে বৃত্তের দুটি জায়ের মধ্যে কেন্দ্রের নিকটবর্তী যায় সে তুলনামূলক বড়, এমনি যুগে যুগে মুখস্থ করা লাগে? ট্রাই টু ফিল এন্ড ইমাজিন যে হোয়াট ইজ গোয়িং হিয়ার। বুঝতে পেরেছেন? সমীর বলছে স্যার এরকম হলে যেও কি ব্যাসের অন্তর্ভুক্ত? অফকোর্স, যে আর ব্যাস তো একই জিনিস। ব্যাস, এই যে দেখেন, এই যে মানে এই প্রশ্নটা আসে যে বৃত্তের বৃহত্তম জ্যাকে কি বলে? বৃত্তের বৃহত্তম জ্যাকে কি বলে? এই দেখেন, বৃত্তের এই প্রশ্নটা অনেকবার আসছে, বৃত্তের বৃহত্তম জ্যাকে কি বলে? কি বলে বলেন তো? এটা উত্তর কি হবে? বৃত্তের বৃহত্তম জ্যা কোনটা, যেটা একেবারে কেন্দ্র দিয়ে যাবে, যেটা কেন্দ্র দিয়ে যাবে, তাহলে এটার নাম কি? এটার নাম ব্যাস। এটার নাম ব্যাস।
এটার নাম ব্যাস। এটা চাকরি পরীক্ষা অনেকবার আসছে, বোর্ড বইও আছে। বুঝতে পেরেছেন? আরফা ইসলাম স্যার, আপনি অনেক ভালো বুঝান, অল্পতে বুঝতে পারি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, তার মানে এই অনুসিদ্ধান্তটা আমরা কি মুখস্থ করবো নাকি আমরা বুঝবো যে কেন্দ্রের কাছাকাছি যে থাকবে তুলনামূলকভাবে সেই বড়, আর কেন্দ্র দিয়ে যেটা যাবে সেটা হচ্ছে সবচেয়ে বড়, যে যেটাকে আমরা ব্যাস বলি। এই যে এটা হচ্ছে আমাদের, এটা আমরা কি বলছি, ব্যাস। তাহলে ব্যাসের অর্ধেক, ব্যাসের অর্ধেককে কি বলবো? ব্যাসের অর্ধেককে বলা হয় হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসের অর্ধেক, ব্যাস এর অর্ধেক ব্যাসার্ধ। এই যে ব্যাস আর্ধ, অর্ধ, কথা বুঝছেন কিনা? এর মধ্যেই কিন্তু আছে, হ্যাঁ, ব্যাসার্ধ কথার মধ্যেই এটা আছে, যেটা ব্যাসের অর্ধেক। যে এর অপর নাম আছে কি? যে এর অপর নাম এখন পর্যন্ত আমি জানি না, আপনারা এগুলো সার্চ করে দেখতে পারেন। ওকে, যে এর অপর নাম জানা নাই, আছে কিনা সেটা জানি না, সেটা আপনারা জেনে নেবেন। ওকে, কে কে ক্লাস 8-এ পড়েন? আচ্ছা, ব্যাস। তার মানে এটা এটা উত্তর পেয়েছেন, বৃত্তের বৃহত্তম যাকে কি বলে? ব্যাস বলে। তার মানে এটা আমাদের ক্লিয়ার হইলো। ওকে, এরপরে আসেন 12 নম্বর কি বলছে দেখি। বৃত্তের সমান সমান যে কেন্দ্র হতে সর্বদা নিচের কোনটি? আচ্ছা, এখানে একটা প্রশ্ন এমসিকিউ আসছে, দেখেন, এটা 14তম শিক্ষক নিবন্ধনে আসছে। শিক্ষক নিবন্ধনে আসছে যে কেন্দ্রের সমান সমান, মনে করেন যে এটা হচ্ছে কেন্দ্র, এটা কেন্দ্র দিয়ে গেছে, এটা কেন্দ্র দিয়ে গেছে। তাহলে কেন্দ্র থেকে বলছে কেন্দ্র হতে সর্বদা, মানে বৃত্তের সমান সমান যা, মনে করেন যে এই যে এটা হচ্ছে এবি, এটা হচ্ছে ব্যাস, তারপর সি ডি, তারপর হচ্ছে ইএফ, মনে করেন যে ইএফ। হ্যাঁ, এখন মনে করেন যে এই যাটা সমান, এটা সমান, এটা সমান। বলছে বৃত্তের সমান সমান যে কেন্দ্র হতে সর্বদা নিচের কোনটি? সর্বদা কি বলেন তো? এই কেন্দ্র হতে এই ডিস্টেন্সটা, খুব মনোযোগ, কেন্দ্র হতে এই দূরত্বটা, এই দূরত্বটা আর এই দূরত্বটা কি সমান হবে না? যেহেতু সমান সমান যা, এই দূরত্বটা সমান না? এই দূরত্বটা সমান, সমদূরবর্তী, এই জন্য এটা হবে সমদূরবর্তী। কেন্দ্র হতে সমান সমান যাগুলো সবসময় সমদূরবর্তী হবে। বুঝতে পেরেছেন? আপনি এটা যদি চিন্তা করতে কষ্ট হয়, আপনি চিন্তা করেন তো, দুই দিকে চিন্তা না করে একদিকে চিন্তা করেন। মনে করেন যে এই পাশে সিডি এর সমান করে যদি আরেকটা যা আঁকতে যান, এই পাশে চিন্তা করেন, সিডি এর সমান করে যদি আরেকটা যা আঁকতে যান, এই যাটা আপনি যদি এইভাবে আঁকেন তাহলে এটার উপরে পড়ে যাবে। আর যদি এইভাবে নাও আঁকেন, যদি আপনি এইভাবেও আঁকেন, এটা এই এই মনে করেন যে এরকমই মানে ইয়া হবে। ঠিক আছে, সমান সমান যা যদি আঁকতে যান তাহলে এটা এইভাবে আঁকতে হবে না, এটা সমান যা হবে না। আর দূরত্বটা সব সময় সমদূরবর্তী হবে। কি বলছে দেখেন, সর্বদা নিচের কোনটি? সমদূরবর্তী হবে, এটা হবে, এই যে আমি এখানে দেখাইলাম সমদূরবর্তী। ওকে, এখানে একটু ভুল করছেন মোনায়েম আহমেদ ভাই। কেন্দ্র দিয়ে রেখা গেলে তাকে ব্যাস বলে, আর কেন্দ্র ছাড়া রেখা গেলে সেগুলোকে যে বলে স্যার। তাহলে না, একটু ভুল করছেন। কেন্দ্র দিয়ে যেটা যাবে সেটাও যে, এটাও যে, সবই যে, এটাও যে, হ্যাঁ, এটাও যে, সবই যে। তবে কেন্দ্র দিয়ে যেটা যায় সেটা একটা অন্য নাম আছে, সেটাকে আমরা বলি হচ্ছে ব্যাস। বুঝতে পেরেছেন? কেন্দ্র দিয়ে যেটা যায় সেটা ব্যাস এবং যে একই সাথে, দুইটাই। ওকে, রাফসান শাহিন বলছে রেকর্ড ক্লাসগুলো কোথায় পাবো? রেকর্ড ক্লাসগুলো আমাদের যে প্রাইভেট গ্রুপে আপনি জয়েন করেছেন, এই যে গ্রুপে আপনি লাইভ ক্লাস করতেছেন, এটাতে ফিচারে ক্লিক করলে পেয়ে যাবেন। ইয়াসিন বলছে স্যার আমি অনার্স প্রথম বর্ষে পড়ি, বাংলা বিভাগ, এখন থেকে একাডেমিক পড়াশোনার পাশাপাশি বিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছি। দয়া করে আমার জন্য করণীয় এরকম 2-1টি পরামর্শ দিবেন। আমার পেজে আমি দেওয়ার চেষ্টা করি, পেজে চোখ রাখবেন, ইনশাল্লাহ ওই গাইডলাইনগুলো আমি দিব। আচ্ছা, এরপরে আসেন কি বলছে, যে একটি যে কয়টি চাপে বিভক্ত হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখেন, চাকরি পরীক্ষা, অনেকগুলো চাকরি পরীক্ষাগুলো আসছে। একটি যে কয়টি চাপে বিভক্ত হয়? খেয়াল করেন, একটি যে, এই যে একটি যে আঁকলাম, একটি যে আঁকলাম, এই যে দুইটা বিন্দুতে যোগ করে দিলে একটি যে হইলো। এটা এই বৃত্তটাকে কয়টি চাপে বিভক্ত করছে বলেন তো? কয়টি চাপে দেখি তো, বলতে পারেন কিনা? হ্যাঁ নাহিদ ভাই, ব্যাস এক ধরনের যে, ঠিক আছে।
13 13 বলছেন একজনে এ, একজনে তিথি বলছেন 2, আরফা ইসলাম 1। এই যে দেখেন, এই সিম্পল একটা প্রশ্ন দেখবেন যে প্রায় 50 থেকে 60% ছেলে মেয়ে ভুল করবেন, আমি জানি। নুসাইবা নূর, আমিও ফার্স্ট ইয়ারে পড়ি। ওকে, ভালো। আপনারা যারা যারা মানে কম মানে ইয়া থাকতে মানে অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে প্রস্তুতি নিচ্ছেন তারা অনেক ভালো করছেন। সোহেল খালাসি 2, স্বপ্না বলছেন এ, মাহমুদুল হাসান 2, তা হচ্ছে মিথিলা ফারজানা 2। আচ্ছা, খেয়াল করেন, খুব মনোযোগ। একটু আগে আমি চাপ বুঝেছি না, চাপ বুঝেছি না? চাপ হচ্ছে কি দেখেন, চাপ কাকে বলে আপনি খুব মনোযোগ দেন। মনে করেন যে একটা বৃত্ত আঁকলাম, বৃত্ত আঁকলাম, ঠিক আছে? আমি এই বৃত্ত থেকে যদি খুব মনোযোগ, এই যে কাইটা নিলাম না, এটা একটা চাপ, এটা একটা চাপ হইলো না? চাপ হইলো না? খুব মনোযোগ দেন, এটা একটা চাপ হইলো না? তার মানে একটা রেখা যদি যায় তাহলে দুইটা চাপে ভাগ করেন, এই যে দুইটা চাপ হয়ে গেল। এদিকে একটা চাপ, এই যে আবারও দেখাচ্ছি, আপনি যদি এইটাকে এখন জাস্ট এভাবে একটা রেখা দিয়ে ভাগ করেন তাহলে এখানে কয়টা চাপ হচ্ছে? এই যে দুইটা চাপ হইলো না? এদিকে একটা, এদিকে একটা। এই রেখাটা, এই যে দেখেন কিভাবে চাপ দুটো হয়েছে, এই এতটুকু একটা চাপ আর এতটুকু একটা চাপ। কথা বুঝছেন? দুইটা চাপ হইলো না? দুটা চাপ বুঝছেন কিনা? রিফাত হাসান, রিফাত বলছে যে আর ব্যাস স্যার একবার বলেন। যে আর ব্যাস অনেক বলছি, হ্যাঁ, ক্লাসটা শেষে ওইটা একটু রিপিট করবেন আপনি। এই যে আমি এটা বুঝাই দিলাম যে কয়টা চাপে বিভক্ত, এখানে একটা চাপ, এখানে একটা চাপ, বুঝতে পেরেছেন? 14 নাম্বার, বৃত্তের কেন্দ্র ছেদগামী জ্যাকে কি বলা হয়? এই যে আসছে, প্রশ্ন আসছে, দ্রুত বলে দেন। বৃত্তের কেন্দ্র ছেদগামী, দেখেন এই যে এটা গেছে হচ্ছে কেন্দ্র দিয়ে, এটা কেন্দ্র দিয়ে আরেকটা গেছে বাইরে, তাহলে এ বি হচ্ছে কেন্দ্র ছেদগামী, একে কি বলা হয়? দ্রুত, অনেক চাকরি পরীক্ষা আসছে। প্রান্ত বলছে আসসালামু আলাইকুম স্যার, আমি নতুন ভর্তি হয়েছি, আমি আপনার রেকর্ড ক্লাসগুলো ধারাবাহিকভাবে করছি, আবার নতুন ব্যাচ শুরু হলে ইনশাল্লাহ করবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ স্মার্ট স্টুডেন্ট। দেখেন এটা উত্তর দেন, এটা উত্তর দেন। 14 নম্বর উত্তর কি হবে? দ্রুত বলেন। এই যে এটা ব্যাস, অলরেডি আমরা করে ফেলছি একটু আগে না? 15 15। একটি বৃত্তের বৃহত্তম যেটি ব্যাসার্ধের কত? দেখেন মানে এই সেম টাইপের প্রশ্ন, ঘুরে ঘুরে একই জিনিস। একটি বৃত্তের বৃহত্তম যেটি, বৃহত্তম যেটি মানে কি? এটা ব্যাস, এটা ব্যাসার্ধের কি? ব্যাসার্ধের দ্বিগুণ না? এটা ব্যাসার্ধের দ্বিগুণ না? দেখেন এটাকে যদি আমি বৃহত্তম যে ধরি তাহলে এটা একই সাথে ব্যাস, এতটুকু হচ্ছে ব্যাসার্ধ, এতটুকু ব্যাসার্ধ। তাহলে বৃহত্তম, খেয়াল কি বলছে? বৃহত্তম যেটি ব্যাসার্ধের মানে কি? এই ব্যাসার্ধের দ্বিগুণ না? দ্বিগুণ না? দ্বিগুণ না? কথা ক্লিয়ার কিনা? দ্বিগুণ না? সি, ওকে। এরপরে কি বলছে? অনুসিদ্ধান্ত আরেকটা হচ্ছে কি, বৃত্তের ব্যাস ভিন্ন অন্য কোন যা এর মধ্যবিন্দু এবং কেন্দ্রের সংযোজক রেখাংশ ওই যা এর উপর লম্ব। খুব মনোযোগ দেন, কি বলছে? বৃত্তের ব্যাস ভিন্ন, ব্যাস ছাড়া অন্য যে কোনো যা যদি আঁকা হয়, অন্য যা যদি আঁকা হয় ওই জায়ের মধ্যবিন্দু, ওই জায়ের মধ্যবিন্দু ও কেন্দ্রের সংযোগ রেখাংশ জায়ের উপর লম্ব। খেয়াল করেন এই চিত্রটা আছে, আমি একটা চিত্র আঁকতেছি। মনে করেন যে এটা কেন্দ্র, এটা কেন্দ্র। আপনি একটা যা আঁকলেন এইভাবে, এভাবে একটা যা আঁকলেন, ঠিক আছে? এই জায়ের মধ্যবিন্দু এইটা, আর এটা কেন্দ্রের থেকে যদি আপনি লম্ব দূরত্ব টানেন সেটা হচ্ছে এই লম্ব হবে, এটার উপরে লম্ব হবে। এটাই হয়েছে। মনে করেন যে এটা হচ্ছে কেন্দ্র আর এইটা হচ্ছে আমাদের জাটা, এইটা হচ্ছে আমাদের জাটা, ওকে। এর ঠিক মাঝখান কি বলছে? জায়ের মধ্যবিন্দু এবং কেন্দ্র যদি আপনি এই বিন্দু আর এই বিন্দু যদি যোগ করেন সেটা হচ্ছে লম্ব। বলছে যে জায়ের উপর লম্ব। কথা বুঝতে পেরেছেন? এই 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 কনসেপ্টের উপরে, এই ধারণার উপরে অনেক অঙ্ক আছে। এরপরে দেখবেন এই ধারণার উপরে অনেক অঙ্ক আছে, গুরুত্বপূর্ণ অনেক অঙ্ক আছে। তার মানে খেয়াল করেন এই জায়ের মধ্যবিন্দু এটা, তার মানে এই এই যে এই রেখাটা এই জাটাকে দুইটা অংশে বিভক্ত করছে, এটা অর্ধেক অর্ধেক বিভক্ত করছে, বুঝছেন কিনা?
অর্ধেক অর্ধেক বিভক্ত করছে, রাইট? আচ্ছা, তারপরে খেয়াল করেন এই যে এটা মধ্যবিন্দু আঁকাতে এটা কেন্দ্র থেকে এটা লম্ব দূরত্ব, তাহলে এই যে এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই কনসেপ্টের উপরে আগামীতে অনেক অঙ্ক আছে, এর পরের স্লাইডে আমরা যাচ্ছি, দেখি। হ্যাঁ, এই যে মনোযোগ দেন, অনুসিদ্ধান্ত কি বলছে? দুটি বৃত্ত পারস্পরিক বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব বৃত্তদ্বয়ের ব্যাসার্ধের সমষ্টির সমান হবে। খুব মনোযোগ, অনুসিদ্ধান্তটা এটা তো মুখস্থ, আমি তো মুখস্থ করাবো না, এটা তো সাধারণত মুখস্থ করেন আপনারা, কিন্তু আমি মুখস্থ করাবো না। খেয়াল করেন কি বলছে, এটা বোঝার চেষ্টা করেন। দুটি বৃত্ত যদি পরস্পরকে বহিঃস্পর্শ করে, বহিঃস্পর্শ মানে কি খেয়াল করেন, এই যে একটা বৃত্ত আরেকটা বৃত্ত আঁকলাম, এটা কি বহিঃস্পর্শ করছে নাকি একটা বৃত্ততে আরেকটা ঢুকে গেছে, এটা হচ্ছে ছেদ করছে, তাহলে এটা হবে না। বহিঃস্পর্শ মানে হচ্ছে ঠিক এরকম যে এই যে মানে টাচ করবে এইটা এটা টাচ করবে। হ্যাঁ, যদি এরকম হয় তাহলে এটা মনে করেন যে এই দুটা কেন্দ্র, তাহলে এইটা মনে করেন যে এটা হচ্ছে 5, এই কেন্দ্রটা হচ্ছে 5, এই কেন্দ্রটা হচ্ছে 4, তার মানে এই দুটা কেন্দ্রের মধ্যে দূরত্ব মানে কি, এই টোটালটা না, এই টোটালটা না, তাহলে এই দুটা কেন্দ্রের মানে কি করতে হবে, ব্যাসার্ধ, এই যে এটা ব্যাসার্ধ এটা ব্যাসার্ধ, যদি ব্যাসার্ধ যোগ করেন তাহলে এই কেন্দ্র থেকে এই কেন্দ্রের দূরত্ব পেয়ে যাবো। খেয়াল করেন যে এই বৃত্তটা যেটা আর এই বৃত্তটা পরস্পর কি করছে, এই বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। খেয়াল করেন, এখন এটার ব্যাসার্ধ হচ্ছে 3, এটার ব্যাসার্ধ 5। আমি যদি বলা হয় যে এই দুটা বৃত্তের কেন্দ্রের দূরত্ব, এই যে দেখেন কেন্দ্রের দূরত্ব কত, কেন্দ্রের, তার মানে এটার কেন্দ্র এখানে, এটার কেন্দ্র এখানে, দূরত্ব কত, তার মানে এই দূরত্বটা মানে কি, এই টোটাল এটা না, তাহলে এইটা এতটুকু হচ্ছে, এতটুকু কত, এতটুকু 3 আর এতটুকু কত 5, তার মানে টোটালটা কত হয়, দুটা সমষ্টি না, এই দুটালটা সমষ্টি না 8 না, কথা বলছেন কিনা, টোটালটা সমষ্টি মানে 8 না। টোটালটা সমষ্টিটা বুঝতে পেরেছেন? এরপরে আরেকটা আছে, দেখেন এই টাইপের একটু শুনুন আবার কি বলছে, এই যে এটা থেকে সরাসরি প্রশ্ন আসছে, দেখেন প্রশ্ন আসছে, দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে এদের একটির ব্যাস 6 সেন্টিমিটার এবং অপরটির ব্যাসার্ধ 4 সেন্টিমিটার হলে এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? দেখেন এটা বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ চাকরি আমি যেটাকে বলি সেটা হচ্ছে এটা, যে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস। এই মানে এটা কিন্তু যারা শুধু আইন পড়ে তারা পরীক্ষা দিতে পারে, সবাই দিতে পারে না। বিচারক, তাই না, বিচারক, বিসিএস থেকেও এটার মর্যাদা অনেক বেশি বিচারকের, ঠিক আছে? খেয়াল করেন এটা যে ওদের যে আপনার চতুর্দশ যে নিয়োগ পরীক্ষা আসছিল, খেয়াল করেন কি বলছে, যে খেয়াল করেন একটির ব্যাস হচ্ছে 6 সেন্টিমিটার, অপরটির ব্যাসার্ধ 4, একটির ব্যাস 6 সেন্টিমিটার, খেয়াল করেন খুব মনোযোগ, কিন্তু এটা ব্যাস হচ্ছে 6 সেন্টিমিটার, আরেকটার ব্যাসার্ধ হচ্ছে 4। আচ্ছা, তার মানে এই যে প্রথমটা যে ব্যাস বলছে 6 সেন্টিমিটার, তার ব্যাসার্ধ কত, কেন্দ্র এখানে, তাহলে এইটা হচ্ছে 3 না? আচ্ছা, তাহলে আরেকটি বলছে ব্যাসার্ধ 4, তার মানে এটা তুলনামূলক বড়, মনে কি এরকম, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে মনে করেন যে 4, তাহলে এইটা হচ্ছে এটার কেন্দ্র, এটা হচ্ছে এটা কেন্দ্র, তো দূরত্বটা কত, 4 আর 3 আর 4 7 না, 3 আর 4 7 না? এই জায়গায় কিন্তু খেয়াল করতে হবে, অনেকে যেটা করবে এই 6 আর 4 যোগ করে দিবে, ঠিক আছে? আমি যখন প্রথম প্রশ্নটা দেখছি আমিও তো কই কি রে, 6 আর 4 তো 10 হওয়ার কথা, 6 আর 4 তো 10 হওয়ার কথা, ঠিক না? খেয়াল করতেছি না যে এখানে ব্যাস লেখা আছে, বুঝছেন কিনা? যে আমার মানে সাধারণত আমাদের কনসেপ্ট কি যে ব্যাসার্ধ থাকবে, এখানে ব্যাসার্ধ, এক জায়গায় ব্যাস দাও আর এক জায়গায় ব্যাসার্ধ দাও। আমি যখন দেখছি আমি কই উত্তর তো হওয়ার কথা 10, উত্তর 7 কেন, ঠিক আছে? পরে দেখতেছি যে এই জায়গায় ছোট্ট করে লেখা ব্যাস, বুঝছেন? এই জন্য একটু কেয়ারফুল থাকতে হবে, ওকে? আচ্ছা, এখানে আসেন, এর পরের মানে ওইটা উল্টা কনসেপ্ট, দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব বৃত্তদ্বয়ের ব্যাসার্ধের অন্তরের সমান, মানে বিয়োগফলের সমান। খেয়াল করেন আগেটা বহিঃস্পর্শ করেছে, এটা অন্তঃস্পর্শ মানে কি ভিতর দিয়া, হ্যাঁ? তাহলে খেয়াল করেন একটা এই যে ছোটটার কেন্দ্র হচ্ছে এখানে, ছোটটার কেন্দ্র এখানে, আর বড়টার কেন্দ্র হচ্ছে এই জায়গায়, ওকে? তাহলে খেয়াল করেন এই যে তাহলে এটা কেন্দ্রের দূরত্বটা কত হবে, খেয়াল করেন, খুব মনোযোগ দেন, এই যে ছোটটার কেন্দ্র এখানে আর বড়টার কেন্দ্র এখানে, তাহলে এইটার কেন্দ্রদ্বয়ের পার্থক্য যদি বের করতে হয়, খেয়াল করেন
এখান থেকে টোটাল, এখান থেকে এই টোটাল কত, টোটালটা হচ্ছে এই টোটালটা হচ্ছে 5 না, এই যে বড়টা। আর এখান থেকে খেয়াল করেন, এই আমার কেন্দ্রদের পার্থক্য মানে এই এতটুক, এই যে এতটুক নিতে হবে, এত মনে করেন যে এই কেন্দ্রদের দূরত্ব মানে হচ্ছে এতটুক নিতে হবে। ওকে, এখন দেখেন আমার এই টোটালটা হচ্ছে এই যে ব্যবধানটা, আপনি যদি এই 5 থেকে যদি এটা মাইনাস করে দেন, এই 3টা মাইনাস করে দেন, তাহলে কিন্তু এই দুইটা, এই যে দূরত্বটা কিন্তু আলটিমেট চলে আসতেছে। খুব মনোযোগ দেন, কেন মানে 2 কিন্তু পেয়ে যাবেন এখন, তখন বুঝছেন কিনা, এটা ফিল করতে পারছেন কিনা দেখেন তো। ব্যাসার্ধের অন্তরের সমান, তখন বিয়োগ করবেন 2। ওকে, আচ্ছা তারপরে আসেন, এরপরে এই যে এখানে আরো কিছু আছে, দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে কয়টি ছেদক আঁকা যাবে? একটি সাধারণ স্পর্শক আঁকা যাবে। আচ্ছা, সাধারণ মানে কি? কমন। সাধারণ মানে হচ্ছে কমন। আচ্ছা দেখেন, এই যে দুইটা বৃত্ত পরস্পরকে কি করছে? অন্তঃস্পর্শ করছে। এই যে এইটা আর এইটা অন্তঃস্পর্শ করছে, তাহলে স্পর্শক, আপনি স্পর্শক মানে হচ্ছে কি, দেখেন আপনি এই যে একটা টানলাম, এই যে রেখাটা, এগুলো স্পর্শক বৃত্তের, কিন্তু এটা কি দুইটা বৃত্তকে স্পর্শ করেছে? না, দুইটা বৃত্তের কমন হয়েছে, কমন দুইটা বৃত্তে টাচ করেছে না, তার মানে দুইটা বৃত্তে টাচ করে এমন স্পর্শক আঁকা যাবে একটা, যখন অন্তঃস্পর্শ করবে। প্রশ্নে আসে যে দুটি বৃত্ত যদি পরস্পরকে অন্তঃস্পর্শ করে তাহলে কয়টি সাধারণ বা কমন স্পর্শক আঁকা যাবে? তাহলে কয়টি হবে? একটি হবে। এই চিত্রগুলো মানে একে একে চর্চা করবেন, তাহলে মনে থাকবে। ওকে, এই 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 যদি লাইন মুখস্থ করেন জীবনে মনে থাকবে না, এই লাইন মুখস্থ হলে জীবনে মনে থাকবে না। আচ্ছা খেয়াল করেন, দুটি বৃত্ত পরস্পরকে ছেদ করলে, যদি ছেদ করে, যে দেখেন ছেদ করছে এই আর এই হচ্ছে এই। ওকে, ছেদ করলে কয়টি আঁকা যাবে? খেয়াল করেন, তখন উপরে একটা আঁকা যাবে, এই যে নিচে একটা আঁকা যাবে, দুইটা আঁকে গেল, দুইটা আঁকে গেল। ওকে, এক্ষেত্রে দুইটা। তারপরে আসেন, দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে, এই যে বহিঃস্পর্শ করেছে, বহিঃস্পর্শ করলে দেখেন এদিক দিয়ে একটা, এদিক দিয়ে একটা, এদিক দিয়ে একটা, এই তিনটা, তাহলে তিনটা। যদি বহিঃস্পর্শ না করে এ দূরে থাকে, দুজন দূরত্ব থাকে, দূরত্ব থাকলে কয়টা আঁকা যায়? দেখেন এই যে উপরে একটা আঁকা যায়, এইভাবে একটা, এইভাবে একটা, মোট 4টা। কথা ক্লিয়ার কিনা? কথা বুঝতে পেরেছেন কিনা? কথা বুঝতে পেরেছেন কিনা কমেন্ট করে জানাবেন সবাই। স্যার আপনার ক্লাসগুলো ডাউনলোড করা যায় না কেন? আপনি পারেন না, এই জন্য ডাউনলোড করতে পারেন না। অনেকে ডাউনলোড করতেছে না, অনেকে ডাউনলোড করতেছে, বুঝতে পেরেছেন? সালে আহমেদ রবিন স্যার, আপনার ক্লাসগুলো দারুণ, বিশেষ পিছিয়ে দিয়েছে, তাও আপনার ক্লাসগুলো করি। ওকে, থ্যাংক ইউ। রিফাত ভাই, ডাউনলোড করা যায়, ইউটিউবে দেখেন। এই যুগে পারি না বলতে কোনো কথা না, একটু ইউটিউবটা সার্চ করেন, হ্যাঁ, যে হাউ টু ডাউনলোড প্রাইভেট গ্রুপ ভিডিও। আমাদের তো প্রাইভেট গ্রুপ, তাই না? আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ক্লাসটা 1 ঘন্টার উপরে চলে গেছে, আমরা শেষ পর্যায়ে আসি। এই যে আরেকটা কি আছে, যে বৃত্তের দৈর্ঘ্যকে কি বলে? এই যে বলছি না, এই প্রশ্নটা আসে, উত্তরটা বলে দেন। আমরা শেষ পর্যায়ে আছি ক্লাসের। বৃত্তের দৈর্ঘ্যকে কি বলে? বৃত্তের দৈর্ঘ্যকে কি বলে? পরিধি বলে। পরিধি নাকি? অনেক না, সালে আহমেদ ভাই বলছে ডাউনলোড করা দরকার, কি ফিচার তো থাকেই, কিন্তু না তাও অনেকে ডাউনলোড করে রাখতে চায়, রাখুক, কিন্তু প্রচার করবেন না, প্রচার করলে আপনার গুনাহ হবে, হ্যাঁ, কারণ এটা আমানত। আচ্ছা, এতটুকু থাকলো, হ্যাঁ, আমরা এতটুকু আজকের ক্লাসে প্রায় 1 ঘন্টার উপর হয়ে গেছে আমাদের ক্লাসটি। পরবর্তীতে এটা আরেকটা ক্লাস হবে ইনশাল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা, আপনারা যারা নতুন ভর্তি হয়েছেন, আপনাদেরকে আমাদের কোর্সে স্বাগত, ভালোবাসা। আপনারা যেটা করবেন এখন, আমাদের রেকর্ড ক্লাসগুলো একেবারে ফিচারে ঢুকে লেকচার অনুযায়ী 1 থেকে সিরিয়ালে করবেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, এই ব্যাচে আমাদের আরো 8-10টা ক্লাস আমরা লাইভ ক্লাস নিব। আপনার যদি মনে চায় আপনি আবার এই ব্যাচের লাইভ ক্লাসগুলো করতে পারেন।
তারপরে আবার এই 8-10টা ক্লাস শেষ হইলে এর পর দিন থেকে ইনশাল্লাহ আমাদের নতুন ব্যাচ শুরু হবে, নতুন ব্যাচে আপনি আবার লাইভ ক্লাস করতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থীরা, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়মিত ক্লাসগুলো করতে থাকবেন এবং আপনার বন্ধু বান্ধব পরিচিত যারা রয়েছে তাদেরকে আমাদের কোর্স সম্পর্কে অবহিত করবেন। তো সবাই ভালো থাকবেন, হ্যাঁ, আল্লাহ হাফিজ।